আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের একদম এই যে আমাদের রাসায়নিক বন্ধন ক্লাসটা, আমাকে দেখতে পারতেছো, ঠিক আমি নিজের চেহারাটা নিজে ঢেকে রেখেছি, অন্যদিকে তোমাদের সবার ফেভারিট পছন্দের সিয়াম ভাইয়া। সো আমরা দুইজন মিলে শুরু করেছিলাম আসলে 3টা ক্লাসের মাধ্যমে, যদিও বা মাঝখানে অনেক কারেন্ট যাওয়া, হ্যাঁ মাঝখানে হচ্ছে অনেক সাউন্ডের সমস্যা, সবকিছু ওভারকাম করে আবারও ফিরে আসার চেষ্টা করেছি। আজকে ঠিক শেষ ক্লাস। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসটা থেকে একটা সিকিউ প্রশ্ন একদম কনফার্ম কমন পেতে যাচ্ছে, একটা ফুললি না। আমরা আয়নিক বন্ধনের একটা ক্লাস করেছি, সমযোজী বন্ধনের একটা ক্লাস করেছি। সো সিয়াম ভাই আয়নিক বন্ধনটা পড়িয়েছে, সেখান থেকে আয়নিক বা সমযোজী বন্ধন থেকে একটা প্রশ্ন থাকবে। গতে যদি আয়নিক বন্ধন বা সমযোজী থেকে থাকে, ঘ নাম্বারে থাকবে আজকের ক্লাসের এই যে বৈশিষ্ট্যটা তোমরা দেখতে পাচ্ছ, যে আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য, এই পার্টটা থেকে চলে আসবে। বুঝতে পেরেছো আমার কথা? সুতরাং এই পার্টটা আজকের ক্লাসের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। যারা যারা এখনো ক্লাসের মধ্যে জয়েন করোনি, বা যারা এখনো মানে হচ্ছে তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা জয়েন করেনি, তাড়াতাড়ি একটু কষ্ট করে তাদেরকে মেনশন দিয়ে দিবা, তাদেরকে একটু ইনভাইট দিয়ে দিবা গ্রুপের মধ্যে। আমরা সবাই মিলে একসাথে মিলে ক্লাসটা শুরু করতে চাই ইনশাআল্লাহ। এবং আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকে যেহেতু শেষ ক্লাস, আজকে কিছু সারপ্রাইজ আছে। আজকে ক্লাসে কিন্তু তোমাদের সিয়াম ভাইয়াও আসবে। সো কিভাবে সিয়াম ভাইয়া আসবে, কখন আসবে, এটা আমরা দেখবো ইনশাআল্লাহ। আমাকে একটু কাইন্ডলি আগে জানাও যে আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা, বোঝা যাচ্ছে কিনা, অর্থাৎ অল ক্লিয়ার রয়েছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক শোনা যায়, দেখা যায় এবং বোঝা যায়, তাহলে একটু কাইন্ডলি জানাই দিবা। সো অনেকেই জয়েন করে ফেলেছো ক্লাসের মধ্যে। সো সবকিছু কি ক্লিয়ার? সবকিছু ক্লিয়ার। সাউন্ডটাও আমি অনেক সাব্বিরকে দেখতে পারতেছি, তারপরে শ্রাবণ ধারাও চলে এসেছে, ফারুক আহমেদ চলে এসেছে, ফাইজাকে দেখতে পারতেছি, মাহফুজা চৌধুরী, হ্যাঁ, তারপর আব্দুল জুবায়ের, এর পরবর্তীতে দেখতে পারতেছি হচ্ছে গিয়ে শ্রাবণ, ওয়ালাইকুম আসসালাম, নুসরাত সিন, হ্যাঁ। দেখেন না পোস্ট আছে, পোস্ট এপ্রুভ হয় না। আচ্ছা, কেন এপ্রুভ হয় না? আচ্ছা আমি দেখতেছি বাবা, কেন পোস্ট এপ্রুভ হবে না আমি দেখতেছি। পোস্ট আজকে এপ্রুভ করে দিচ্ছি, ক্লাস শেষ করার পরেই তোমার পোস্ট এপ্রুভ হবে। ফারুক আহমেদ, তারপর সুমাইয়া তাসমিম জয়েন করে ফেলেছে, রাকিবুল ইসলাম, আচ্ছা আমাদের রাকিবুল ইসলাম ভাই, হ্যাঁ সবার পছন্দের ভাই, বাইরের দেশ থেকে দেখতেছে। ইশরাত জাহান রামিয়া জয়েন করে ফেলেছে, লিনা, শ্রাবণ, ঠিক আছে। সবাই যেহেতু জয়েন করে ফেলেছো, সবাই একটু কষ্ট করে ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবা, সবাইকে একটু ডেকে ফেলবা। আমরা সবাই মিলে একসাথে মিলে ক্লাসটা শুরু করতে চাই। সো প্রথমে যে কথাটা বলতে চাই, আজকের ক্লাসের মেইন যে টপিকের পড়াশোনাটা, সেটা কি আসলে কি নিয়ে পড়াশোনা, সেটা হচ্ছে আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য নিয়ে পড়াশোনা। তো আয়নিক এবং সমযোজী যৌগের কিরকম বৈশিষ্ট্য মনে রাখবা। এই যে আয়নিক এবং সমযোজী যৌগের যে বৈশিষ্ট্যের পার্টটা আছে, এখান থেকে একটা ঘ অথবা গ নাম্বার 100% শিওর থাকো যে পরীক্ষার মধ্যে কমন পাবাই পাবা। এটা 100% নিশ্চিত, মানে এটা কেউ ঘুরাইতে পারবে না। প্রতিটা বছর, এই বছরও যদি প্রশ্ন দেখো, এসএসসি 25 ব্যাচ যারা পরীক্ষা দিয়েছে তাদেরকেও বলেছিলাম, এখান থেকে একটা ছোট্ট জিনিস যদি পড়ে যাও, 4 মার্কস তুমি কমন পাবাই পাবা, এবং তারা কমন পেয়েও গেছে। যদি তোমরা বলো যে ভাইয়া আপনি বললেন আর হইলো নাকি, আমি একটু স্লাইড গুলো ঘুরাই ঘুরাই দেখি। এই যে দেখো, আমি কিছু প্রশ্ন হ্যাঁ এই যে নিয়েও আসছি এখানে তোমাদের জন্য। যেমন এখানের মধ্যে দেখতে পারবা বিসি দ্রবণীয়তা ব্যাখ্যা করো, হ্যাঁ। সো এইগুলো আয়নিক এবং সমযোজী বৈশিষ্ট্যের মানে যৌগের বৈশিষ্ট্য। তার পরবর্তীতে এখানে দেখো, এই যে দেখো দ্রবণীয়তা ব্যাখ্যা করো। এই দ্রবণীয়তা জিনিসটা খুবই আসে পরীক্ষার মধ্যে। তার পরবর্তীতে এখানে যদি বলি, এই যে 2 নম্বর কি পানিতে দ্রবীভূত হবে কিনা ব্যাখ্যা করো, তোমার মতামত দাও। সে এই যে এই টাইপের প্রশ্নগুলো যেগুলো বোর্ড পরীক্ষায় বারবার চলে আসে, এই জিনিসগুলো কিন্তু আজকের ক্লাসে সলভ করাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা আজকের ক্লাসটা যদি একটু মনোযোগ দিয়ে করো, তাহলে কিন্তু এই টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের জন্য পাওয়া কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না, কোনো ব্যাপারই না। সুতরাং চলো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। সো আশা করি তোমাদের ফ্রেন্ডরা সহ তোমরা সবাই চলে এসেছো। আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আয়নিক যৌগের বৈশিষ্ট্যগুলো পড়ার চেষ্টা করবো। এখন কথা হচ্ছে আয়নিক যৌগের কি কি বৈশিষ্ট্য আছে। মানে আয়নিক যৌগের অনেক বৈশিষ্ট্য আছে বাবা, অনেক বলতে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তোমার এসএসসি সিলেবাসের যদি আমি চিন্তা করি, যদি আমি বলি যে এসএসসি সিলেবাসে আয়নিক যৌগের কি কি বৈশিষ্ট্য রয়েছে, কোন বৈশিষ্ট্যগুলো আমাদের পড়া খুবই গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে যদি আমি আলোচনা করি, প্রথমেই দেখবো যে আমাদের বোর্ড পরীক্ষার মধ্যে এই জিনিসগুলো রয়েছে। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক রয়েছে, তার পরবর্তীতে দ্রাব্যতা বা দ্রবণীয়তাটা আছে, এবং বিদ্যুৎ পরিবাহিতাটা আছে। তো সহজ কথায় যদি আমি বলি যে এখান থেকেই কিন্তু সিকিউ প্রশ্নগুলো চলে আসবে। প্রথমে একটা কথা ভালো করে শুনো, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক থেকে এমসিকিউ আসে, বুঝো। এই যে দ্রাব্যতা বা দ্রবণীয়তা থেকে
এমসিকিউ এবং সিকিউ বোথ মানে দুইটা পার্টি চলে আসে। বিদ্যুৎ পরিবাহিতা থেকে অষ্টম অধ্যায়ে পড়াশোনা আছে। অষ্টম অধ্যায়, এটা আমরা অষ্টম অধ্যায়ে ডিটেইলসে পড়াশোনা করব যে ধাতু কিভাবে ক্যাথোডে যায়, অ্যানোডে যায়, ক্যাটায়ন কিভাবে ক্যাথোডে যায়, ক্যাথোডে কি হয়, অ্যানোডে কি হয়। সো এই পার্টটা থেকে সিকিউ এবং এমসিকিউ দুইটাই আসতে পারে, বাট এটা এই অধ্যায় থেকে আসবে না। এটা মেজর পার্টটা চলে আসে 8 নাম্বার চ্যাপ্টার, যেখানে অনেক কিছু ক্যাথোড অ্যানোড নিয়ে আলোচনা করা হয়েছে। বুঝতে পেরেছো আমার কথা? সো দেখো ভালো করে খেয়াল করো। সো আমরা এগুলো বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই যদি আমি বলি যে আমরা প্রথমে আলোচনা করব গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিয়ে। কোনটা নিয়ে? গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিয়ে। গলনাঙ্ক শব্দের অর্থটা কি? গলে যাওয়া। যেই তাপমাত্রায় কোনো বস্তু গলে যায়, গতে গলনাঙ্ক, গতে গলে যাওয়া। বুঝতে পেরেছো আমার কথা? মানে ধরো তোমার হাতে এই পেনটা আছে, আমি এখানে হিট দিব, যেই তাপমাত্রা এতে একে তাপ দেওয়ার সাথে সাথে কি এটা গলে যাবে? অবশ্যই না। তাপটা ধরে থাকতে 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 একটা সময় গিয়ে গলবে। তো ওই যে একটা সময় গিয়ে যে গলবে, ওই একটা সময়ের যে তাপমাত্রা, সেটাকেই বলবো আমরা গলনাঙ্ক। মানে গোলে টুপটুপ 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 করে, দেখো না কঠিন জিনিস যদি গলাই, বরফ যদি গলাই, পানি টুপটুপ টুপটুপ করে পড়ে, তো পানি যেই তাপমাত্রায় ওই বরফ থেকে গলে যায়, ওই তাপমাত্রাটাকে বলা হয় গলনাঙ্ক, পানির গলনাঙ্ক। এক এক জিনিসের গলনাঙ্ক এক এক রকমের হয়। সেম ভাবে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক মানে হচ্ছে ফুটে যাওয়া, বাষ্প হয়ে যাওয়া। ধরো তুমি এটাকে তাপ দিলা, উপরে দেখো না ভাত রান্না করার সময়, ভাত রান্না করার সময় হয় কি জানো? পানিটাকে যখন হিট দেওয়া হয়, উপরে ধোয়া ধোয়া উড়ে যায়। এই যে উপরে ধোয়া, এটাকে বলা হয় বাষ্প। যেই তাপমাত্রায় আসলে কোনো কিছুর জিনিস ওই ধোয়া ধোয়া আকারে উড়ে যায়, সেটাকেই বলবো আসলে স্ফুটনাঙ্ক। ওই তাপমাত্রাটাকে বলবো আমরা স্ফুটনাঙ্ক। তাহলে প্রথম যে বৈশিষ্ট্য গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, ধরো আয়নিক এবং সমযোজী দুইটা যৌগেরই পড়তে হবে। তো আমরা তো আসলে দুইটা একসাথে পড়বো না, আগে আমাদের এখানে যেহেতু আয়নিক নাম, আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক পড়ি। বুঝতে পেরেছো? কোন যৌগের? আয়নিক যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আমরা পড়ি একটু। সো দেখো কার গলনাঙ্ক? সমযোজী যৌগের মধ্যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা কার করব? আয়নিক এবং সমযোজী যৌগের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। আচ্ছা তোমরা বলো একটু, খাতা কলম নিয়ে বসেছো? ক্লাসটা শুরু করার আগে বলো, এখানে দুইটা পার্ট আছে, দুইটা পার্ট আছে কিন্তু বাবা। একটা হচ্ছে গলনাঙ্ক, আরেকটাকে কি বলতে পারি? আরেকটাকে বলতে পারি আমরা স্ফুটনাঙ্ক। ঠিক আছে, ঠিক আছে। সাব্বির ভাইয়া বলছে আমার টাকা তো উড়ে যায়, এটার নামটা কি? ওইটা হচ্ছে টাকার স্ফুটনাঙ্ক। যার টাকার, দেখো স্ফুটনাঙ্ক মানে কি? কোনো কিছু গরম হয়ে যাওয়া, গরম হয়ে ফুটে যাওয়া। তো যেই মানুষের টাকার অনেক গরম, সেই মানুষের টাকা উড়ে উড়ে যায়। তাহলে সাব্বির ভাইয়া বলছে যে আমার টাকা তো উড়ে উড়ে যায়, তার মানে তোমার সাব্বির ভাইয়া বুঝাতে চাচ্ছে আমার তো টাকার অনেক গরম, এত গরম, এত গরম। মানে গরম মানে কি? যত তাপ দিবা তত গরম। সাব্বির ভাইয়ার টাকায় অনেক তাপ। কেন অনেক তাপ? কারণ অনেক টাকা, অনেক টাকা একসাথে রাখার কারণে টাকাগুলো কাছাকাছি থেকে, দেখো না এক রুমে অনেকজন থাকলে গরম লাগে না, তাপ লাগে না, মনে অনেক গরম। সেম ভাবে সাব্বির ভাইয়ার টাকায় অনেক গরম, এই জন্য টাকার এত গরম জন্য টাকাগুলো উড়ে উড়ে যায়। বুঝছো? সো সাব্বির ভাই, তোমাদের যদি টাকা পয়সার দরকার হয়, সো সাব্বির ভাইয়াকে বলতেই পারো। ঠিক আছে, ঠিক আছে। চলো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা কি নিয়ে আলোচনা করব? গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিয়ে আলোচনা করব। দেখো ভালো করে খেয়াল করো, গলনাঙ্ক এবং কি নিয়ে আলোচনা করব? স্ফুটনাঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিয়ে যদি আমি কথাবার্তা বলি, প্রথমেই তোমাকে আলোচনা করতে হবে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ, এই দুইটা যৌগের হয়। সবসময় মনে রাখবা একটা জিনিস, মনে রাখবা এই আয়নিক যৌগ নামটা শুনেছ না? আয়নিক যৌগ শুনেছ না? দুই রকমের যৌগ আমরা পড়বো, একটা আয়নিক আর একটা হচ্ছে সমযোজী। প্রশ্ন হচ্ছে আয়নিক যৌগের এই যে গলনাঙ্ক আর স্ফুটনাঙ্কটা দেখতে পাচ্ছ না, এটা অনেক বেশি হয়, তোমার সাব্বির ভাইয়ার টাকার মতো অনেক বেশি হয়, অনেক বেশি হয়। এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা কি হয়?
অনেক বেশি হয়। মানে ধরো একটা আয়নিক যৌগের কথা চিন্তা করো, সোডিয়াম ক্লোরাইড, এটাকে তোমাকে ভাঙতে গেলে অনেক তাপ দিতে হবে। যে কোনো একটা আয়নিক যৌগের কথা যদি আমি বলি, যদি বলি ম্যাগনেসিয়াম ক্লোরাইডের কথা, এই যৌগটাকেও ভাঙতে গেলে অনেক বেশি পরিমাণে তাপ দিতে হবে। আমি যদি বলি পটাশিয়াম ক্লোরাইডের কথা, এই যৌগটাকেও ভাঙতে গেলে অনেক তাপ দিতে হবে। কিভাবে? কারণ হচ্ছে এটা একটা আয়নিক যৌগ। গতদিন সিয়াম ভাইয়া আমি সবাই বলেছিলাম ধাতু আর একটা অধাতু মিলে আয়নিক যৌগ গঠন করে, আম হয়, ধাতুর নামের শেষে আম হয়, যেমন সিয়াম, হ্যাঁ, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, হ্যাঁ, তারপরে হচ্ছে ক্যালসিয়াম, এরকম আম থাকে আসলে। যেমন এখানে দেখো ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন, এদের নামের শেষে, ক্লোরিন তো অধাতু, যেমন পটাশিয়াম এটা একটা ধাতু এবং ক্লোরিন একটা অধাতু, মানে ধাতু অধাতু মিলে আসলে আয়নিক যৌগ গঠন করেছে। এবং আমরা বলতে পারি এদের আসলে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কটা তুলনামূলকভাবে সমযোজী যৌগের থেকে অনেক বেশি হয়। অন্যদিকে যদি আমি বলি সমযোজী যৌগের কথা, সমযোজী যৌগের কথা, তাহলে আমাকে বলতে হয় সমযোজী যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক অনেক কম হয়। তার মানে সমযোজী যৌগের উদাহরণ কোনগুলো ভাইয়া? ওই যে অধাতু অধাতু মিলে, গতদিন আমি অলরেডি উদাহরণ দিয়েছিলাম অনেক। যেমন আমি অনেকগুলো সমযোজী যৌগের কথা যদি আমি বলি, হইতে পারে PCl5, অথবা হইতে পারে PCl3, হইতে পারে NH3, হইতে পারে হ্যাঁ PH3, তারপর হইতে পারে Cl2, তার পরবর্তীতে O2, তারপরে হচ্ছে N2, তারপর হচ্ছে F2, এরকম HCl, তারপর হচ্ছে H2, এরকম যৌগের শেষ নাই। মানে এই কয়েকটাই যে যৌগ, ব্যাপারটা এরকমটা একদমই না। ব্যাপারটা কিরকম তাহলে ভাইয়া? ব্যাপারটা হচ্ছে আমি বলেছি সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে অনেক কম হয়। তাহলে সমযোজী যৌগ প্রশ্নে পরীক্ষার মধ্যে দিবে নিচের কোন যৌগটার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কম হয়। আমার উত্তরটা কি হবে? আমার উত্তরটা হবে সমযোজী যৌগ খোঁজার চেষ্টা করব। তো সমযোজী যৌগ যদি পাই তাহলে আমরা চোখ বন্ধ করে ওটা উত্তর দাগাই দিব। আর আমাকে যদি বলে নিচের কোন যৌগটার আসলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি, সেই ক্ষেত্রে আমি কি করব? আয়নিক যৌগ খোঁজার চেষ্টা করব। এই পর্যন্ত বোঝা গেছে? এই পর্যন্ত বুঝলে একটু বল। বলো 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 এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা বলো? বলো গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, বলো বুঝতে পেরেছো কিনা? বলো 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 বুঝতে পারছো কিনা বলো? বলো এই পর্যন্ত বুঝলে একটু হাত তুলো, বলো। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চলো এখন তোমাদের মনের মধ্যে কি একবারও প্রশ্ন এসেছে যে ভাইয়া আয়নিক যৌগের কেন আসলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি? মানে কেন বেশি, কেন কম না? মানে এরকমটা তো হতে পারতো। ধরো আমি তোমাকে বললাম যে তোমার বড় ভাই তোমার থেকে বয়সে বড়, আর তুমি তোমার বড় ভাইয়ের থেকে বয়সে ছোট, এবং তুমি বললা ভাইয়া আমার বড় ভাই কেন আমার থেকে বয়সে বড়, আমি কেন বয়সে ছোট? এখন প্রশ্ন তো আসতে পারে, পরীক্ষায়ও তো আসতে পারে। তুমি কি বলবা তখন? তুমি তখন বলবা যে আমার বড় ভাই যেহেতু দুনিয়াতে আগে আসছে তাই আমার বড় ভাইয়ের বয়সটা বেশি, আমার থেকে বড়, আর আমি যেহেতু দুনিয়াতে পরে পয়দা হয়েছি তার মানে আমি হচ্ছে আমার বয়সটা কম, আমি তার তুলনায় ছোট হব, স্বাভাবিক। একটা প্রত্যেকটা জিনিসের তো একটা না উত্তর থাকে। তাহলে তোমার মাথায় তো প্রশ্ন আসা উচিত যে আয়নিক যৌগের মানে যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা অনেক বেশি, কিন্তু কেন? কিন্তু কেন বেশি? আবার সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম, কিন্তু কেন কম? এই যে কেন বেশি বা কেন কম, এগুলো নিয়ে চলো একটু পড়াশোনা করি, এগুলো এমসিকিউ তে আসতে পারে। তো প্রথমে আমরা আয়নিক যৌগ নিয়ে কথা বলি। প্রথমে আমরা আয়নিক যৌগ নিয়ে কথাবার্তা বলি। আয়নিক যৌগ কি বলছে? আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবার কারণ, এগুলো একটু বেশি কেন হয় প্রথমে এইটা বুঝি। সো মনে রাখবা তিনটা পয়েন্ট, তিনটা পয়েন্টের কারণে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। আই রিপিট, কয়টা কারণ? তিনটা কারণ, তিনটা কারণ, তিনটা কারণ, তিনটা কারণে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। আমার সাথে একটু বলো, একটু রিক্যাপ করো, একটু বলো তিনটা কারণে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়।
তিনটা কারণে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, তিনটা কারণে আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। সেম ভাবে তিনটা কারণেই সমযোজী যৌগেরও গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। তো আমরা সমযোজী যৌগে না যাই, আয়নিক যৌগে থাকি। তো নাম্বার 1 কারণ দেখো, আধানগুলো পরস্পরের সাথে দৃঢ় থাকে। এটার মানেটা কি বুঝাইলো ভাইয়া? আধানগুলো পরস্পরের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। দেখো যখন আয়নিক যৌগ গঠন হয় তখন এখানের মধ্যে একটা ক্যাটায়ন, এই যে সোডিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, রাইট? তো হয়টা কি এদের মধ্যে ক্যাটায়ন আর অ্যানায়ন সৃষ্টি হয়। দেখো সোডিয়ামটা কিন্তু একটা ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস, এবং ক্লোরিনটা কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস হয়েছে। এগুলো কিন্তু সিয়াম ভাইয়া খুব সুন্দর করে পড়িয়েছিল, রাইট? তো আয়নিক যৌগে হয় কি, এই যে একটা ক্যাটায়ন, একটা পজিটিভ চার্জ, দেখো একটা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের প্রতি সবসময় অনেক আকৃষ্ট থাকে। পজিটিভ এবং নেগেটিভ পরস্পরকে সবসময় ভালোবাসে। যেমন তোমার সিয়াম ভাইয়া, তোমাদের চিন্তা করো, এটা তোমাদের সিয়াম ভাইয়া, এটা তোমাদের সিয়াম ভাইয়া, আর এটা হচ্ছে মোজো। তো সিয়াম ভাইয়ার মোজোর সাথে যেমন সব সময় একটা ভালোবাসা লেগেই থাকে, সিয়াম ভাইয়ার সাথে মোজোর অনেক ভালোবাসা না? দৃঢ়ভাবে সারাদিন মোজোর বোতল নিয়ে সিয়াম ভাইয়া বসে থাকে, বাট মোজোটা খায় ফারদিন ভাইয়া, কিন্তু ছবিটা তুলে সাব্বির ভাইয়া। সো যাই হোক আর কি, ব্যাপার এটা না, ব্যাপারটা হচ্ছে এটাই বুঝাইতে চাচ্ছি, মোজো যেমন সিয়াম ভাইয়া নিয়ে সবসময় বসে থাকে, ঠিক একইভাবে আধানগুলো পরস্পরের সাথে দৃঢ়ভাবে মানে থাকা মানে কি, বিপরীত আধানগুলো সব সময় পাশাপাশি একসাথে থাকে। যেমন আমি যে এখানে যদি আরেকটা উদাহরণ দেই, ধরো এখানের মধ্যে আমার পটাশিয়াম ক্লোরাইডের উদাহরণ দিতে হয়। পটাশিয়াম ক্লোরাইডে এটাকে আমি বলতে পারি পটাশিয়াম, পাশেরটা হচ্ছে ক্লোরিন, তাহলে পটাশিয়ামটা হবে প্লাস, ক্লোরিনটা হবে মাইনাস। তো এদের মধ্যে দেখো, এদের মধ্যেও দেখো একটা ছিল প্লাস আয়ন আর একটা হয় মাইনাস আয়ন। ধাতু যে ইলেকট্রন ত্যাগ করে, অধাতু ইলেকট্রনটা গ্রহণ করে নেয়। তো এই যে ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগের ফলে তারা যে এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, প্লাস এবং মাইনাস, তারা পরস্পরের সাথে সবসময় কাছাকাছি থাকে। এই যে প্লাস মাইনাস থাকার কারণে আসলে তারা সবসময় একসাথে থাকে, কেউ কারো থেকে দূরে যেতে চায় না। এটাই বুঝাইছে আধানগুলো পরস্পরের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। 1 নাম্বার পয়েন্টটা বুঝতে পারছো কি পারোনি? বলো বলো বলো, আমার কি 1 নাম্বার পয়েন্টটা বুঝতে পেরেছো কিনা বলো? আধানগুলো পরস্পরের সাথে আবদ্ধ থাকে, বলো বুঝতে পেরেছো কিনা বলো? বলো 1 নাম্বার পয়েন্টার কি বুঝতে পেরেছো কি পারোনি? বলো। সিয়ামের সাথে মোজোর সম্পর্ক থাকলে শেষ পর্যন্ত বিয়ে করে ফারদিন আর বিয়ের ছবি তুলে আমি, হ্যাঁ সাব্বির ভাইয়ার আর বিয়ে শাদী হইতো না। সাব্বির ভাইয়ার আমি ভাবছি কি, তোমার সাব্বির ভাইয়ার বিয়েতে আমি 10 কার্টুন মোজো নিয়ে যাব, এবং বাসায় আসার সময় মানে সাব্বির ভাইয়ার বিয়ে তো অনুষ্ঠানে তো ঢুকতে দিবে না, মানে কিছু তো একটা দিতে হবে না, তো মান সম্মানের ব্যাপার। তো কি করব, তোমার সিয়াম ভাইয়া সহ বুদ্ধি করব, সিয়াম ভাইয়া 1 কার্টুন মোজো, আমি 1 কার্টুন মোজো নিয়ে যাব। সাব্বির তো অনেক বড় প্যাকেট দেখবে, অনেক বড় প্যাকেট দেখে মনে করবে এ তো দারুণ জিনিসপত্র নিয়ে এসেছে, অনেক ওজন, সাব্বির ভাইয়া অনেক খুশি হয়ে যাবে। তারপর সাব্বির ভাইয়ের বিয়েতে খাবো, সাব্বির ভাইয়া তো আসলে তার ওয়াইফের সাথে ছবি তুলতে সবার সাথে ব্যস্ত থাকবে, এই ফাঁকে ওই 2টা কার্টুন সিয়াম আর আমি মাথায় করে আবার বাসায় নিয়ে আসবো, তারপর বাসায় এসে দুইজনে আবার মোজো খাবো। যাই হোক, দেখো লাভ লস নাই, বিয়েটাও খাওয়া হইলো, মোজোটাও খাওয়া হইলো। তো দেখো 2 নাম্বার, দেখো এটা আবার সাব্বির ভাইয়াকে বইলো না। দেখো অসংখ্য ঋণাত্মক এবং ধনাত্মক আধান পরস্পরের কাছাকাছি থেকে ত্রিমাত্রিক ভাবে স্ফটিক তৈরি করে। স্ফটিক কথার অর্থটা কি? স্ফটিক জিনিসটা সহজে বোঝার জন্য সোডিয়াম ক্লোরাইড বা লবণের স্ফটিক মানে কি, দেখো যেমন সোডিয়াম ক্লোরাইড, এটা কিন্তু বাংলা ভাষায় লবণ বলা হয়, বুঝছো? আমরা যে লবণটা খাই তো ওই দানাদার হয় না, দানাদার কোনা কোনা যুক্ত হয় না, এটাই আসলে কেমিস্ট্রির ভাষায় স্ফটিক বলা হয়। মানে জিনিসটাকে কিভাবে বুঝে, স্ফটিক মানে বোঝানো হয় যে ধরো দানাদার, দানাদার না অ্যাকচুয়ালি, তোমরা লবণ তো দেখেছো। সো সোডিয়াম ক্লোরাইডটা কিভাবে থাকে, এই যে সোডিয়াম ক্লোরাইডটা ওই স্ফটিক আকারে থাকে, কাছাকাছি থাকে, একটা প্লেন আকারে, মানে সুসজ্জিত থাকে, সুসজ্জিত থাকে, কাছাকাছি সুসজ্জিত থাকে। বুঝতে পারছো? বুঝতে পেরেছো আমার কথা? এই হইছে অবস্থা। তার মানে এটা কি থাকবে, এটা হচ্ছে সুসজ্জিত থাকে। এটাই বলছে ঋণাত্মক এবং ধনাত্মক আধানগুলো, অর্থাৎ সোডিয়াম প্লাস আর ক্লোরাইড মাইনাস, এরা আসলে পরস্পরের সাথে সুসজ্জিত থাকে, অর্থাৎ কাছাকাছি থাকে, সুসজ্জিত থাকে অর্থাৎ জিনিসটা কি থাকে, কাছাকাছি থাকে। তারপরে দেখো
আণবিক আকর্ষণ বল অনেক বেশি হয়। আন্তঃআণবিক আকর্ষণ বল, আকর্ষণ বল কেন বেশি হবে না? সবগুলোর মূলে একটাই কথা, এই যে দেখো এটা প্লাস আর এটা মাইনাস, এদের প্রতি কি আকর্ষণ থাকবে না? এদের মধ্যে কি ভিতরে কি আকর্ষণ থাকবে কি থাকবে না? তারপরে আরেকটা যদি এখানের মধ্যে সোডিয়াম আর ক্লোরিন, এদের মধ্যে আকর্ষণ থাকবে কি থাকবে না? এই যেই বলছে আন্তঃআণবিক আকর্ষণ বল, এদের মাঝখানে একটা সোডিয়াম ক্লোরাইডের সাথে আরেকটা সোডিয়াম ক্লোরাইড পাশাপাশি এভাবে যুক্ত থাকার বা পাশাপাশি লেগে থাকার এই যে বল, এটা তুলনামূলকভাবে অনেক বেশি হয়। বুঝতে পেরেছো আমার কথা? ভাইয়া আধান পজিটিভটা নেগেটিভ কিভাবে বুঝতে পারবো? এই যে দেখো, যদি ধাতু হয়, ধাতুর আধান হয় পজিটিভ, সবসময় মনে রাখবা। ধাতু যারা ধাতুর আধান পজিটিভ হয় বাবা, ধাতুর আধান কি হয়? পজিটিভ হয়। যেমন সোডিয়াম, এটার আধান হইলে পজিটিভ হবে। পটাশিয়াম, এটা হবে পজিটিভ। ধরো হচ্ছে তারপর হচ্ছে ক্যালসিয়াম, এটার আধানও হবে পজিটিভ। ম্যাগনেসিয়াম, মানে সবগুলো ধাতু কিভাবে চিনি? নামের শেষে আম থাকে, নামের শেষে কি থাকে? আম থাকে। সেম একইভাবে অধাতুর আয়ন, আই রিপিট, অধাতুর আধান। কিসের আধান? অধাতুর আধান। অধাতুর আধান, আরে অধাতু দুইবার আমার মাথা নষ্ট হয়ে গেছে। দেখো অধাতুর আধান কি হবে? অধাতুর আধান মনে রাখবেন নেগেটিভ হবে। নেগেটিভ কেমন? ক্লোরিন মাইনাস, ফ্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, হ্যাঁ, তারপর হচ্ছে অক্সিজেন মাইনাস, এই যে এভাবে মনে রাখবেন। সো এইটা হচ্ছে অবস্থা, এইটা হচ্ছে আসল অবস্থা। বুঝতে পেরেছো আমার কথা? সো তারপরে দেখো এই পয়েন্টটা তিনটা বুঝলে একটু হাত তুলো। আমি একটু বলতেছি, এই তিনটা পয়েন্টার বুঝলে একটু হাত তুলো বাবারা, পয়েন্টার গুলো বুঝলে হাত তুলো। বলো 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 বলো, পয়েন্টার গুলো বুঝলে একটু হাত তুলো, পয়েন্টার গুলো বুঝলে একটু হাত তুলো। ঠিক আছে, ভেরি গুড। তারপরে সমযোজী বৈশিষ্ট্যের কেন আসলে কম হয়? এর উল্টা কারণ, জাস্ট উল্টা কারণ বাবা। এই আয়নিক বৈশিষ্ট্য যেগুলো বললাম তার উল্টা কারণ। উল্টা কারণগুলো কি কি? আন্তঃআণবিক আকর্ষণ বল দুর্বল। সবসময় মনে রাখবে ভ্যান ডার ওয়ালস বল নামে এক ধরনের বল আছে, এগুলো আমরা পরে ডিটেইলসে পড়বো। এই বলটা খুবই দুর্বল হয়, ভ্যান ডার ওয়ালস বলটা খুবই দুর্বল। মানে মনে রাখো কেমিস্ট্রিতে অনেকগুলো বল আছে, তার মধ্যে বা বন্ধন আছে, যেমন আয়নিক বন্ধন পড়ি, সমযোজী বন্ধন পড়ি, ধাতব বন্ধন পড়ি, সন্নিবেশ বন্ধন পড়ি, তারপরে হচ্ছে গিয়ে তোমার ভ্যান ডার ওয়ালস বল এখানে একটা কাজ করে। সো আমি খাইছি। সো দেখো এখানের মধ্যে ভ্যান ডার ওয়ালস বন্ধনটা খুবই উইক অথবা দুর্বল হয়। উইক হয়, কি হয়? অনেক উইক হয়। সমযোজী বন্ধনগুলোর মধ্যে এই উইক বন্ডটা থাকে। যেমন আমি যদি বলি, ধরো এটা একটা, ধরো হচ্ছে গিয়ে আমি যদি বলি কার্বন ডাই অক্সাইড, এটা একটা সমযোজী বন্ধন না, কারণ এটাও একটা অধাতু, এটাও একটা অধাতু। এই কার্বন ডাই অক্সাইডের সাথে আরেকটা কার্বন ডাই অক্সাইড যে যুক্ত, এদের মাঝখানে যে বন্ধনটা থাকবে এই বন্ধনটার নাম বলবো ভ্যান ডার ওয়ালস বন্ধন। এই কার্বন ডাই অক্সাইডের সাথে আরেকটা কার্বন ডাই অক্সাইড যেই বন্ধনের মাধ্যমে সংযুক্ত থাকে সেটাকে বলবো ভ্যান ডার ওয়ালস বন্ধন। সেম একইভাবে পাশে আরেকটা, মানে সমযোজী বন্ধনগুলো এই যে দেখো, একটা কার্বন ডাই অক্সাইডের সাথে আরেকটা কার্বন ডাই অক্সাইড যে বন্ধনের মাধ্যমে সংযুক্ত থাকবে সেটাকে বলবো ভ্যান ডার ওয়ালস বন্ধন। ব্যাপারটা এরকম দেখো, যখন আমি এটাকে হিট দিব বা তাপ দিব, বন্ধনটা সুন্দর করে ভেঙে যাবে, জিনিসগুলো দূরে দূরে চলে যাবে। জিনিসটা দূরে যাওয়া মানে জিনিসগুলো গ্যাসীয় হয়ে যাওয়া। দেখো আবারও বলতেছি, এখানের মধ্যে কি যে বন্ধনটা থাকে সেই বন্ধনটাকে কি বলি? ভ্যান ডার ওয়ালস বল। এই বলটা অনেক উইক হয় বা অনেক দুর্বল হয়। এই বলটা কি হয়? তুলনামূলকভাবে অনেক দুর্বল হয়। এই দুর্বল বল হবার কারণে এখানে যখন অল্প একটু হিট পায়, এই একটা কার্বন ডাই অক্সাইড উত্তর পাশে দৌড়ায়, আর একটা দক্ষিণ পাশে দৌড়ায়, আর একটা পূর্ব পাশে দৌড় মারে, আর একটা পশ্চিম পাশে দৌড় মারে। তার মানে অল্প একটু তাপ দিলেই এদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়, যার কারণে এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কম হয়। এটা যদিও বা বেশি লেখা, এটা বেশি না, এটা হচ্ছে কম, এটা হবে কম। তারপরে এই যে আন্তঃআণবিক আকর্ষণ বল কম, ওই যে একই কথা, এই যে এদের বলগুলো তুলনামূলকভাবে অনেক উইক হয়, এটাই বুঝাইছে। তারপরে দেখো তাপ প্রদানে এরা পরস্পর থেকে দূরে সরে যায়, ওই একই কথা। যখন আমি তাপ দেই জিনিসগুলো একটা থেকে আরেকটা অনেক দূরে দূরে সরে যায়। একটু যখন তাপ পায় একটা কার্বন ডাই অক্সাইড থেকে আরেকটা কার্বন ডাই অক্সাইড অনেক দূরে দূরে সরে যায়, একটা কার্বন ডাই অক্সাইড থেকে আরেকটা কার্বন ডাই অক্সাইড অনেক দূরে দূরে সরে যায়। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ধরো তোমাদের ফারদিন ভাইয়া, এটা তোমাদের সিয়াম ভাইয়া,
তো ফারদিন ভাইয়া এবং সিয়াম ভাইয়া সারা জীবন খুবই ভালো সম্পর্কের মধ্যে ছিল। যখনই তাদের মাঝখানে মোজো চলে আসলো, উত্তর পাশে মোজো গেলে সিয়াম ভাইয়া যায় উত্তর পাশে, দক্ষিণ পাশে মোজো গেলে ফারদিন ভাইয়া যায় দক্ষিণ পাশে। কি এক বিপদ! ব্যাপারটা হচ্ছে এরকম যে দেখো ভ্যান ডার ওয়ালস বলটা এতটা দুর্বল, এদের মাঝখানে যে বন্ধন, এই যে ডট ডট গুলো, একটা কার্বন ডাই অক্সাইড থেকে আরেকটা কার্বন ডাই অক্সাইডের যে বন্ধন গুলো অনেক উইক, যার কারণে কার্বন ডাই অক্সাইডটা হয় গ্যাসীয় প্রকৃতির। এবং যখন গ্যাস থাকে একটু তাপ দিলে, একটু গ্যাস মানে তো অণুগুলো দূরে দূরে আছে, আর একটু হিট দিলে অণুগুলো আরো অনেক দূরে দূরে চলে যাবে। বলো বুঝছে কিনা? বলো বুঝছে কিনা? বলো বুঝছে কিনা বাবারা? বলো 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 বুঝছে কিনা? একটু খাই, দেখাই খাচ্ছি। ভালো রেজাল্ট করে আমার বাসায় এসে খেয়ে যাই। এসএসসি তে বোর্ড স্ট্যান্ড করো, বাসায় নিয়ে এসে খাওয়াবো ইনশাল্লাহ। শুধু বোর্ড স্ট্যান্ডটা করো, আর কিছু লাগবে না। বুঝতে পেরেছি? ভেরি গুড, ভেরি গুড। এবার আসো, দ্রাব্যতা বা দ্রবণীয়তা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সিকিউ প্রশ্ন থাকবে, এখান থেকে সিকিউ কোশ্চেন থাকবে, সিকিউ প্রশ্ন থাকবে। লিখে রাখো, তুমি তোমার লাইফে জীবন দশায় এখান থেকে সিকিউ প্রশ্ন পাবাই পাবা। মানে এখানে কোনো হচ্ছে গিয়ে তোমার মিস নাই। এখান থেকে তুমি সিকিউ প্রশ্ন শতকরা 100% তুমি পাবাই পাবা। যেমনটা দেখো, দ্রব্যতা বা দ্রবণীয়তা মানেটা কি? কোনো কিছু পানির মধ্যে দিলাম, কোনো কিছু পানির মধ্যে দেওয়ার পর সেটা মিশে গেল, এটাকেই বলা হয় দ্রবণীয়তা। মানে কোনো কিছু, ধরো তোমার কাছে একটা বোতল বা জগ আছে, ধরো তোমার কাছে, আমি এটা একটু দেখাই, ধরো তোমার কাছে একটা জগ আছে, এইরকম একটা জগ আছে, রাইট? তো তুমি করবা কি, এখানের মধ্যে কিছু একটা দিয়ে দিলা। ধরো এখানের মধ্যে তুমি চিনি দিলা, কি দিলা? চিনি দিলা। চিনি দেওয়ার পর এখানে মিশে যাবে না? মিশে যাবে না? চিনিটা তো মিশে যাবে, রাইট? এইটা কি বলা হয়? দ্রাব্যতা বা দ্রবণীয়তা। মিশে কিনা, পানির সাথে কি মিশ্রিত হয়ে যায় কিনা, পানির সাথে কি মিশ খায় কিনা। যেমন বালু, বালু কি কখনো পানির সাথে মিশ খায়? উত্তর হচ্ছে না। তার মানে পানি আসলে দ্রবণীয় না। পানির দ্রবণীয়তা ব্যাখ্যা করতেও পারবে না, কারণ পানি আসলে মিশে না। সেম একই ভাবে যদি বলে না তেল আর জলে মিশ খায় না, তেল কি পানির মধ্যে মিশ খায়? উত্তর হচ্ছে না। তাহলে তেলও পানির মধ্যে দ্রবণীয় না। দ্রবণীয় মানে সহজ বাংলা অর্থ মিশে যাওয়া, মিশে যাওয়া, মিশে যাওয়া। পানিটার সাথে কোনো কিছু মিশে যাওয়াকে দ্রবণীয়তাটা বলে। দ্রাব্যতা ওই রকম, ইন্টারমিডিয়েটে উঠলে আমরা অনেক যৌগে দ্রাব্যতা পড়বো, বাট কারা দ্রবণীয়, কারা পানির সাথে মিশে যায়, সহজে যদি আমরা বুঝতে যাই যে কারা আসলে পানির সাথে মিশে যায়, এটার যদি আমি সহজ একটা এক্সপ্লেনেশন দেই বা সহজ ভাষায় বলি, দ্রাব্যতা বা কারা পানির সাথে মিশে যায় জানো? আয়নিক যৌগ। আয়নিক যৌগ মনে রাখবা, আয়নিক যৌগ পানিতে দ্রবণীয়। ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, সব না, ম্যাক্সিমাম দ্রবণীয়। হ্যাঁ, তারপরে কি? সমযোজী যৌগ, মানে ম্যাক্সিমাম বাবা, দুই একটা ব্যতিক্রম সব জায়গায় থাকে, বাট সমযোজী যৌগ অদ্রবণীয়। বাট সব না, চিনি যেমন সব না কিন্তু, বাট মানে ম্যাক্সিমাম জিনিসগুলো, ম্যাক্সিমাম জিনিস। যেমন আমি যদি বলি বাংলাদেশটা কোন ধর্মের দেশ, আমরা প্রথমে কি বলবো? ইসলাম ধর্মের। তার মানে কি বাংলাদেশে হিন্দুরা থাকে না? থাকে। বৌদ্ধরা থাকে না? থাকে। খ্রিস্টানরা থাকে না? থাকে। চাকমারা থাকে না? থাকে। বাট বাংলাদেশ যদি বলি কোন ধর্মাবলম্বী দেশ, তখন কিন্তু যেটা ম্যাক্সিমাম নাম্বার আসে সেটার উত্তরটাই কিন্তু আসে মুসলিম। এটা মুসলিম কান্ট্রি। অবশ্যই যেমন ইন্ডিয়াকে কি বলা হয়? হিন্দু কান্ট্রি, কারণ এখানে হিন্দুর সংখ্যাটা বেশি, তাই বলে কি মুসলিম নাই? আছে। সেম একই ভাবে দেখো, আয়নিক যৌগ মানে হচ্ছে ম্যাক্সিমাম আয়নিক যৌগগুলো যেটা করে সেটা হচ্ছে পানিতে দ্রবণীয় হয়। কি হয়? পানিতে দ্রবণীয় হয়। আর ম্যাক্সিমাম সমযোজী যৌগগুলো পানির মধ্যে অদ্রবণীয় হয়। যেমন আমি এখানের মধ্যে এখন কথা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে ভাই এইটা আপাতত মনে রাখো, এটা আপাতত মনে রাখো। এই জায়গায় কিছু জিনিস খেয়াল করো, এই জায়গায় কিছু জিনিস খেয়াল করো। দেখো এখানের মধ্যে কিছু প্রশ্ন দিয়ে দিয়েছে। দেখো এই যে বিসি মৌল পানির দ্রবণীয়তা ব্যাখ্যা করো। এই যে দেখো বিসি মানে কি? বিসি মানে হচ্ছে এই যে একটা বি আর একটা এখানের মধ্যে দিছে সি। তাহলে বি দেখো, একটা হচ্ছে পারমাণবিক সংখ্যা 20 আর একটা পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। 17 মানেটা কি? 17টা মানে হচ্ছে গিয়ে তোমার ক্লোরিন,
আর এখানের মধ্যে 20 মানে হচ্ছে ক্যালসিয়াম। তাহলে বলছে বি এবং সি মৌলে দ্বারা গঠিত যৌগের দ্রবণীয়তা ব্যাখ্যা করো। ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে গঠন করে ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা বলো তো এটা কি একটা আয়নিক যৌগ না? আয়নিক যৌগ কিনা বলো। কিভাবে বুঝলেন ভাইয়া? তোমাদের সিয়াম ভাইয়া একদম খাওয়াই দিছে তোমাদেরকে। কেন? এই যে ক্যালসিয়ামটা হচ্ছে ধাতু, রাইট? আর ক্লোরিনটা কি? অধাতু, রাইট? ধাতু আর অধাতু মিলে কি গঠন করে? অবশ্যই অবশ্যই আয়নিক যৌগ গঠন করে, অবশ্যই আয়নিক যৌগ গঠন করে। সো আয়নিক যৌগ মানেই পানিতে দ্রবণীয়। তার মানে তোমাকে এখানে লিখতে হবে পানিতে দ্রবণীয় কিনা। তার মানে তোমাকে এখানে উত্তর চাইছে ক্যালসিয়াম ক্লোরাইডটা কিভাবে পানিতে দ্রবণীয় এটা এক্সপ্লেইন করতে হবে। এটাই এখন পড়বো আমরা। দেখো এটা কিন্তু ঢাকা বোর্ডে এসেছিল, তোমার বোর্ডেও আসবে, বিশ্বাস করো আর না করে এটা আসবেই আসবে। বুঝতে পেরেছো আমার কথা? তারপরে দেখো কিছু প্রশ্ন আগে বুঝি, কিছু প্রশ্ন আগে বুঝি তারপরে ব্যাখ্যাটা পড়ি। দেখো এখানে বলছে ওয়াই এবং জেড মৌল দ্বারা গঠিত যৌগ পানিতে দ্রবণীয় ব্যাখ্যা করো। হোয়াট ইজ ওয়াই? এই যে দেখো এখানে ওয়াই আছে, এখানে জেড আছে। যখন এরকম করে কিছু মৌল দিবে, রাইট, এভাবে কিছু মৌল দিবে, তখন তুমি কি করার চেষ্টা করবা? ইলেকট্রন গুলা গণবা। এই যে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, যতগুলো ইলেকট্রন পারমাণবিক সংখ্যা তত। তো তুমি দেখো ইলেকট্রন সংখ্যা এখানে কতগুলো? ইলেকট্রন সংখ্যা এখানে 11টা। তাহলে বলো তো প্রোটন সংখ্যা, আমরা জানি যদি আয়ন যুক্ত না হয় ইলেকট্রন সংখ্যা যতগুলো প্রোটন সংখ্যাও ততগুলো থাকে, নিউট্রন না। ইলেকট্রন স্বাভাবিকভাবে পরমাণুর ইলেকট্রন সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা হয়। আর প্রোটন সংখ্যা মানেই বলি পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যা মানেই পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যা মানেই পারমাণবিক সংখ্যা। তাহলে এটা পারমাণবিক সংখ্যাটা কি হবে? 11 যেহেতু আছে, তাহলে এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে পি, প্রোটন সংখ্যা 11। কার প্রোটন 11টা আছে? উত্তর হচ্ছে সোডিয়ামের। তাহলে আমরা কি বলতে পারি? মোটা দাগে বলতে পারি এটা আসলে সোডিয়াম পরমাণুর কথা বলেছে, রাইট? এটা কোন পরমাণুর কথা বলেছে? সোডিয়াম পরমাণু। এখানে কি জেড কি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 8টা কার আছে বলো তো? 8টাই তো গুনলাম মনে হয়। 1 2 3 4 5 6 7 8। ও আচ্ছা 9 9, এটা গোনা বাদ দিছি। 9টা কার আছে? পারমাণবিক সংখ্যা কার? ফ্লোরিন। তার মানে এখানের মধ্যে এক্স আর ওয়াই মানে কি? সোডিয়াম ফ্লোরাইড। সোডিয়াম ফ্লোরাইড আয়নিক নাকি সমযোজী? অবশ্যই 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 কি হবে তোমরাই বলো। এটা হচ্ছে ধাতু, সোডিয়াম হচ্ছে ধাতু, আর এই ফ্লোরিনটা হচ্ছে অধাতু। তাহলে এটা ধাতু আর অধাতু মিলে কি গঠন করছে? উত্তর হচ্ছে আয়নিক যৌগ গঠন করছে। কি গঠন করছে? আয়নিক যৌগ গঠন করছে। তার মানে এটা অবশ্যই পানিতে দ্রবণীয় হবে। যত আয়নিক যৌগ পরীক্ষায় আয়নিক যৌগই দিবে। পরীক্ষায় বিশ্বাস করো প্রত্যেকটা বার আয়নিক যৌগই দেয়, এভাবে দেয়। তোমরা কি বুঝতে পারছো কিনা? আচ্ছা ক্লাস শেষে স্লাইড দিয়ে দিব, সমস্যা নেই। বলো বলো বলো, বুঝছো কিনা বলো? বলো 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 বলো। পারবো? কিভাবে দ্রবণীয় এটা আমি বলতেছি, কিভাবে দ্রবণীয় এটা আমি বলতেছি, এটা আমি বলতেছি। বাট আগে বলো উদ্দীপক ধরতে পারবা কিনা। আরেকটা উদ্দীপক দেখাই। দেখো একটা পাইলাম ক্যালসিয়াম ক্লোরাইড, আরেকটা পাইলাম সোডিয়াম ফ্লোরাইড। এবার দেখি লাস্ট ওয়ান দেখি। এখানের মধ্যে দেখো বলছে, প্রশ্ন করছে 2 নং এর উভয় যৌগ পানিতে দ্রবণীয় হবে কি? ব্যাখ্যা করো। 2 নাম্বার মানে কি? 2 নাম্বার মানে এই যে এইটা 2 নাম্বার। দেখো তো এখানের মধ্যে ভালো করে খেয়াল করো, কপার সালফেট। এইটা মনে হচ্ছে একটু প্যাঁচ দিয়ে দিছি, মনে হচ্ছে একটু পেঁচানো ভাই। কেন? কপারটা কি? তখন তোমাকে এই যে দেখো কপার কি ভাই? কপার ধাতু, কার্টুন থেকে আসছে, বুঝছো? এইটা একটু মনে রাখতে হবে। এই কিছু কিছু এক্সেপশনাল দেয়। এটা হচ্ছে ধাতু আয়ন হয় বা কপার হয়, সবসময় মনে রাখবা কপার হয় কপার 2+। আর এটা কি হয়? এটা হচ্ছে সালফেট, অধাতব আয়ন বলা হয় এটা, অধাতব। দেখো এইটাও সালফারটাও অধাতু,
অক্সিজেনটাও অধাতু, অধাতব আয়ন বলা হয়। কি বলা হয়? অধাতব আয়ন বলা হয়। সো এখন কথা হচ্ছে উভয় যৌগ কি পানিতে দ্রবণীয়? ইয়েস, কপার সালফেট মানে হচ্ছে পানিতে দ্রবীভূত হবে। অ্যামোনিয়া এটা তো সমযোজী যৌগ। এখন এখানে একটা ব্যাপার আছে বাবা, এখানে তোমাদের একটু মাইল প্যাচ দিয়ে দিছে। মাইল প্যাচটা কিরকম সেটা হচ্ছে পোলার যৌগ দিয়ে দিছে, বুঝছো? এখানের মধ্যে একটু মাইল প্যাচ দিয়ে দিছে। তো এই মাইল প্যাচটা দেখি তোমাদের কয়টা বোর্ড পরীক্ষা আছে। এই যে অ্যামোনিয়াটা স্বাভাবিকভাবে তোমাদের টেস্ট পেপারে দেখবা লিখা আছে যেহেতু এটা একটা সমযোজী যৌগ, এটা অদ্রবণীয়, এরকম লিখা আছে অনেক জায়গায়। বাট অ্যাকচুয়ালি যখন তোমরা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করবা এখানে না একটা হাইড্রোজেন বন্ধন থাকে, হাইড্রোজেন বন্ধন। তো হাইড্রোজেন বন্ধন হচ্ছে পোলার, অপোলার এরকম কিছু পার্ট চলে আসে তড়িৎ ঋণাত্মকতার মানের অধিকের কারণে, আসলে যেমন পানি কেন তরল হয়। বাট এইগুলো আমরা পরে আলোচনা করব। বাট আপাতত মনে রাখবা এসএসসি লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম বইগুলোতে দেয়া থাকবে এটা অদ্রবণীয়, কিছু জায়গায় দেয়া থাকবে দ্রবণীয় বা হাইড্রোজেন বন্ধনের পার্টটা নিয়ে আসবে। বাট আমরা আলোচনা করব এই পার্টটা নিয়ে, এই যে কপার সালফেট নিয়ে, কপার সালফেট নিয়ে। এটা আসলে চোখ বন্ধ করে দ্রবণীয়। সো দেখো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এরকম কিছু যৌগ এখন কেন দ্রবণীয় বা কেন অদ্রবণীয় এটা নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখো দ্রবণীয় কথাটার অর্থটা কি দাঁড়ায়। দ্রবণীয় কথাটার অর্থটা কি দাঁড়ায়? দ্রবণীয় মানে হচ্ছে ধরো তোমার কাছে পানি আছে, রাইট? তোমার কাছে কি আছে? তোমার কাছে পানি আছে। এই দুষ্টামি করে না। হ্যাঁ, ধরো তোমার কাছে পানি আছে। এটা কি আসলে? এটা হচ্ছে পানি। এটা কি? এটা হচ্ছে পানি। তো তুমি পানিটাকে ভাঙলে কি হতে পারে? পানিটাকে ভাঙলে কি রকম দেখা যেতে পারে? আচ্ছা তোমাদের কি তড়িৎ ঋণাত্মকতার কথা মনে আছে? মনে করো এটা তোমার কাছে কি আছে? এটা আছে তোমার কাছে পানি। কার কার তড়িৎ ঋণাত্মকতার মান মনে আছে বলো তো? তোমাদের সিয়াম ভাইয়া শিখাইছিল। পানিটা দেখতে হয় এইরকম, একটা অক্সিজেন, এইদিকে একটা হাইড্রোজেন থাকে, এইদিকে একটা হাইড্রোজেন থাকে, রাইট? দেখো আমরা কিন্তু এইটাই পড়তেছি আয়নিক যৌগের পানিতে দ্রবণীয়তা, যেগুলো পরীক্ষা আসছে। ক্যালসিয়াম ক্লোরাইড কিভাবে দ্রবণীয় হয়, তার পরবর্তীতে আরেকটা প্রশ্ন আসছে সোডিয়াম ফ্লোরাইড কিভাবে দ্রবণীয় হয়, কপার সালফেট কিভাবে দ্রবণীয় হয়, এইগুলোর ব্যাখ্যা, এইগুলো পরীক্ষায় থাকবেই। একদম নিশ্চিত থাকো, একদম নিশ্চিত থাকো। বুঝতে পেরেছো আমার কথা? সো এইগুলো কি থাকে সবসময় এরকম করেই দেয় আসলে। সো দেখো ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এখানের মধ্যে একটু দেখো, একটু দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো। তোমরা কি বলতে পারো এই হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1? দেখো সেম ভাবে এখানের এই হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মানও 2.1, এটা তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5। আচ্ছা তড়িৎ ঋণাত্মকতা মানেটা কি? শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়া। ধরো এই যে দেখো এটা ধরো তোমাদের সিয়াম ভাইয়া, এটা তোমাদের কি ভাইয়া? সিয়াম ভাইয়া। আর এটা তোমাদের না, আমার একটু সুন্দর করে অ্যাড করতে হবে। এটা আমি কি করলাম, নিজেকে এভাবে বাম্পল্লাট করে ফেললাম। আচ্ছা যাই হোক, যাই হোক দেখো এখন দুইজনের মাঝখানে একটা মোজো আছে, এটা হচ্ছে মোজো। দুনিয়ার বুকে আর এক পিসি মোজো বেঁচে আছে। কি আছে? এটা মোজো, মোজো আছে। এই মোজোটা কেনার জন্য সিয়াম ভাইয়া 10 টাকা দিছে, ফারদিন ভাইয়াও 10 টাকা দিছে। এখন মোজোটা আসলে কার পেটে যাবে বলো? এখানের মধ্যে সিনিয়র কে, শক্তি কার বেশি? যদিও বা সিয়াম একটু লম্বা চওড়া, কিন্তু শক্তি বাস্তবে মোজোর যখন টপিক আসে শক্তি তখন ফারদিন ভাইয়ারই বেশি। তো এখানে হবেটা কি? টাকা সমান সমান দিলেও এখানে মোজোটা আসলে কার পেটে যাবে? মোজোটা আসলে ফারদিন ভাইয়ার পেটে যাবে, অর্থাৎ মোজোটা সিয়াম ভাইয়া হারায় ফেলবে। সো এটা কি ভাইয়া? এটা হচ্ছে সিয়াম ভাইয়া, আর এটা হচ্ছে ফারদিন ভাইয়া। তাহলে ফারদিন ভাইয়া কি করবে? মোজোটা নিজের পেটের দিকে টেনে নিবে এবং মোজোটা খেয়ে ফেলবে, রাইট? তো সেইম ভাবে তড়িৎ ঋণাত্মকতাও এমন। দেখো বন্ধন যখন গঠন করছি এই অক্সিজেনেও একটা ইলেকট্রন দিছিল শেয়ার করে, হাইড্রোজেনে একটা ইলেকট্রন দিছিল, মানে এটা এর 10 টাকা, এটা এর 10 টাকা। এটা অক্সিজেনের 10 টাকা, এটা হচ্ছে তোমার হাইড্রোজেনের 10 টাকা। এখন মনে করো এই হাইড্রোজেন দুইটা হচ্ছে তোমাদের সিয়াম ভাইয়া, আর অক্সিজেনটা হচ্ছে তোমাদের ফারদিন ভাইয়ার পেট। টেনে নিব নিজের দিকে। বুঝতে পেরেছো আমার কথা? সো এখানে কি হবে জানো? এই যে তড়িৎ ঋণাত্মকতাটা কার বেশি? অক্সিজেনের। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি
তার নিজের দিকে আসলে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতাটা বেশি। তাহলে এই যে শেয়ারকৃত যে ইলেকট্রন দেখতেছো, এই ইলেকট্রনটা অক্সিজেন নিজের দিকে টেনে নিবে। শেয়ারকৃত ইলেকট্রন এখান থেকে অক্সিজেন নিজের দিকে টেনে নিবে, এখান থেকে একটা ইলেকট্রন টেনে নিবে, এখান থেকে কোন ইলেকট্রন? এই যে হাইড্রোজেনের ইলেকট্রন, এটা তো তার নিজের ইলেকট্রন, সেটা তো টানা লাগবে না। তাহলে এবার পরিণতিটা কিরকম হবে একটু মনোযোগ দাও, নয়তো পরে বুঝবা না। এই অক্সিজেন তো ছিলই, দুই পাশেও দুইটা হাইড্রোজেন ছিল, রাইট? দুই পাশে দুইটা হাইড্রোজেন ছিল, রাইট? এই যে অক্সিজেন কি দুইটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন টান দিছে, এখানে একটা ইলেকট্রন টান দিছে, কিন্তু পুরাটা টান দিতে পারেনি, অল্প একটু টান দিছে, আংশিক পরিমাণ টান দিছে। কি পরিমাণ? আংশিক পরিমাণ টান দিছে। এই যে আংশিক পরিমাণকে বলা হয় ডেল্টা দ্বারা বোঝানো হয়, এরকম একটা আংশিক মানে ডেল্টা দ্বারা বোঝানো হয়, আংশিক মানে ডেল্টা দ্বারা বোঝানো হয়, আংশিক মানে ডেল্টা দ্বারা বোঝানো হয়, আংশিক মানে ডেল্টা দ্বারা বোঝানো হয়। তো দেখো অক্সিজেন যেহেতু আংশিক পরিমাণে ইলেকট্রন টানছে, ইলেকট্রন কি নেগেটিভ না, সে আসলে দুইটা আংশিক নেগেটিভ হবে। প্রশ্ন হচ্ছে ভাইয়া দুইটা কেন? এই যে এখান থেকে একটা টানছে একটা ইলেকট্রন, এখান থেকে আরেকটা ইলেকট্রন, তো দুইটা ইলেকট্রন টানার কারণে দুইটা আংশিক নেগেটিভ হবে। আর এই হাইড্রোজেনটা কি তার নিজের কি একটা ইলেকট্রন হারাচ্ছে না? তার এ হবে একটা আংশিক পজিটিভ, হারাচ্ছে তাই পজিটিভ। এ কি করবে? হারাচ্ছে না, এও হবে আংশিক পজিটিভ। বলো বুঝছো কিনা? এই যে পানি আসলে চিত্রটা হয় এরকম, পানির আসল চিত্রটা হয় এরকম। বলো বুঝছো কিনা? বলো 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 বলো। এখানে তো দেখি বোর্ড নিয়ে মারামারি লাগছে, এখানে তো দেখতেছি বোর্ড নিয়ে মারামারি লাগছে। বলো এটা পার্ট বুঝছো কিনা? বলো 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 বাবারা, এই পার্টটা বুঝতে পেরেছো কিনা? বলো। বলো এই পার্টটা বুঝতে পেরেছো কিনা? বলো। ঠিক আছে, তার মানে পানিকে এখন থেকে আমরা যদি পানি দেখি, পানিকে আর অন্যভাবে না, এগুলো লিখে নিবা, এগুলো লিখে নিবা, এটা খুবই গুরুত্বপূর্ণ বাবা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো এখন থেকে আমরা পানিকে দেখলে পানিকে এত ভদ্র মনে করব না, পানিকে মনে করবে এরকম একটা থাকবে, এই পাশে দুইটা, এবার থেকে পানি আসলেই মনে রাখতে হবে এ এত ভদ্র না, এরকম মনে রাখবো, এরকম মনে রাখবে। এ হচ্ছে ডেল্টা প্লাস, এ হচ্ছে ডেল্টা প্লাস, আর এ হচ্ছে দুইটা ডেল্টা মাইনাস, এইটা মনে রাখবো। পানির চিত্র আসলে এইটার কথা মনে রাখবো, দ্রবণীয়তাটা আসলেই এটার কথা মনে রাখবো, দ্রবণীয়তাটা আসলেই এটার কথা মনে রাখবো। আচ্ছা রিমি বলছে আরেকবার বুঝান। রিমি দেখো বাবা জিনিসটা খুবই সোজা, জিনিসটা যাও রিমির জন্য আমরা আরেকবার বুঝাই। ধরো এটা আমার অক্সিজেন, রাইট? এটা আমার হাইড্রোজেন একটা, এটা আমার একটা হাইড্রোজেন। তো আমরা কি জানি? তড়িৎ ঋণাত্মকতার মান জানি না। তড়িৎ ঋণাত্মকতার মান না জানলে এটা কিন্তু অন্য চ্যাপ্টার পর্যায় সারণীর পড়া, ওইটা একটু পড়তে হবে রিমি, বুঝতে পেরেছো? তো দেখো তোমাদের ক্লাস ক্যাপ্টেন রিমি, দেখো সে ক্লাসে কি মনোযোগ দাও? দেখো এই যে দেখো, 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 এ কি করছে? অক্সিজেনটা ইলেকট্রন নিজের দিকে টেনে নিবে, এর কাছ থেকে একটা ইলেকট্রন টান দিবে, এর কাছ থেকে আর একটা ইলেকট্রন টান দিবে। তো দুইটা ইলেকট্রন টান দেবার কারণে পুরা টান দিতে পারবে না, অল্প একটু টান দিবে, যার কারণে এ হবে দুইটা আংশিক। যেহেতু এই ডেল্টা মানে আংশিক, এই ডেল্টা শব্দের অর্থ হচ্ছে অল্প একটু অথবা আংশিক, আংশিক, যার কারণে এই দুইজনের কাছে যেহেতু ইলেকট্রন টান দিতেছে তাই ও দুইটা আংশিক নেগেটিভ হবে। হাইড্রোজেন কি একটা ইলেকট্রন হারাচ্ছে না, রাইট? এই হাইড্রোজেনটা কি করতেছে? একটা হাইড্রোজেন হারাচ্ছে, তাই সে একটা ডেল্টা প্লাস। এই হাইড্রোজেনটা একটা ইলেকট্রন হারাচ্ছে, সে একটা ডেল্টা প্লাস। বলো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? বলো 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 বাবারা বুঝছো কিনা? বলো তোমরা বলো তো বুঝছো কিনা? বলো বুঝছো কিনা? ক্লিয়ার নাকি ঝামেলা আছে? বলো এবার। ভেরি গুড। দেখো দেখো দ্রাব্যতা বা দ্রবণীয়তা। এবার আসো, সবসময় একটা জিনিস মনে রাখবা, ক্যাটায়ন চিনো? ক্যাটায়ন, ক্যাটায়ন মানে কি? কেউ কে বলতে পারবা?
ক্যাটায়ন মানে কি কে কে বলতে পারবা? এগুলো পড়ানো হয়েছে। আর একটা হচ্ছে অ্যানায়ন। অ্যানায়ন কারা কারা ক্যাটায়ন, কারা কারা অ্যানায়ন, কেউ বলতে পারবা? বলো তো দেখি কে কে পারবা। ক্যাটায়ন মানে কি বুঝায় কে কে বলতে পারবা? একটু দেখতে চাই আমি। ক্যাটায়ন মানে কি বুঝানো হয়, কে কে বলতে পারবা? বলো 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 বলো। ফয়সাল বলছে হাইড্রোজেন হচ্ছে আলুর মতো, সব তরকারিতে যায়। ভালো কথা বলছ। দেখো, একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। একটা হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। বুঝো, ক্যাটায়ন মানে শ্রাবণ ধারা খুবই ভালো উত্তর দিচ্ছে, সে 9-এ পড়েও খুবই ফাস্ট, মাশাআল্লাহ। সেও তোমাদের আরেক ক্যাপ্টেন। দেখো, ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ। পজিটিভ মানে কি? ধরো সোডিয়ামের উপর একটা পজিটিভ চার্জ আছে, প্লাস আছে, ক্যাটায়ন মানেই বোঝানো হয় ক্যাটায়ন মানেই হচ্ছে প্লাস, আর অ্যানায়ন মানে মাইনাস। তার পরবর্তীতে দেখো পটাশিয়াম আছে প্লাস, তারপর ক্যালসিয়াম, এটাও কি? এটাও হচ্ছে প্লাস। তারপর ধরো হচ্ছে এখানের মধ্যে তো বলতে পারি হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামটাও কি প্লাস। তার মানে যাদের মাথার উপরে এরকম প্লাস চার্জ থাকে তাদেরকে আসলে ক্যাটায়ন বলে। যাদের মাথার উপরে এরকম প্লাস চার্জ থাকে তাদেরকে কি বলা হয়? ক্যাটায়ন বলা হয়। অনেক ক্যাটায়ন থাকতে পারে বাবা, ধরো প্লাস হইলেই হয়েছে। যদি আমার এরকম আসে ভাইয়া NH4 প্লাস, তো এটা কি প্লাসটা কি এটা কি নেগেটিভ নাকি? না ভাইয়া, এটা তো প্লাস, তো প্লাস মানে হচ্ছে এটাকে কি বলা হয়? ক্যাটায়ন বলা হয়। খুবই সোজা জিনিস, ইজি পিজি একদম। অ্যানায়ন মানে হচ্ছে যারা মাইনাস চিহ্ন, যেমন হইতে পারে অক্সিজেনের উপরে -2, অথবা সালফারের উপরে -2, অথবা ধরো হচ্ছে গিয়ে ক্লোরিনের উপরে -1, অথবা ফ্লোরিনের উপর -1। তো এই যে -1 অথবা -2 যে ব্যাপারগুলো, এই যে দেখো -2, -2, -1, -1, এই যে -1 এবং -2 যে ব্যাপারগুলো আছে না, এগুলোকে কি বলবো? এগুলোকে অ্যানায়ন বলবো। কেন বলতেছি জানো? কেন বলতেছি একটু পরেই বুঝতে পারবা। এইটুক আপাতত এই যে এতক্ষণে উত্তর পাইছি আমি রিমির কাছ থেকে। ঠিক আছে, ঠিক আছে। দেখো দেখো, খুবই সহজ। কেন এরকম করে বলতেছি, কেন এরকম করে বলতেছি এবার তোমরা বুঝতে পারবা। কেন এরকম করে বলতেছি তোমরা বুঝতে পারবা, বুঝতে পারবা এবার যে কেন আসলে ভাইয়া এভাবে বলতেছি। আসলে দেখো, তোমাদেরকে একটা সহজ কথা বলি। যখন এরকম কোন আয়নিক যৌগ পাবা, যেমন আমাদের একটু আগে অপশন ছিল ক্যালসিয়াম ফ্লোরাইড, অথবা ছিল সোডিয়াম ফ্লোরাইড, অথবা ছিল কপার সালফেট, রাইট? এরকম আমরা 3টা বোর্ড প্রশ্ন পাইছিলাম না একটু আগে? দেখো, যারা ভুলে গিয়েছো তাদেরকে বলি, এই যে দেখো, একটা পেয়েছিলাম কপার সালফেট, আরেকটা কি পাইছিলাম? আরেকটা পাইছিলাম হচ্ছে গিয়ে তোমার এই যে সোডিয়াম ফ্লোরাইড। তার পরবর্তীতে কি বলতে পারি? আর একটা ছিল হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড। এই 3টা উদাহরণ দিয়ে বুঝাই, এই 3টা উদাহরণ দিয়ে বুঝাই। তো এইগুলো যখন থাকে পানির মধ্যে, দেখো ভালো করে খেয়াল করো, এখানে ক্যালসিয়াম ফ্লোরাইডটা কিভাবে থাকে বাবা? ক্যালসিয়ামটা থাকে ক্যালসিয়াম 2+ আকারে, আর ফ্লোরিনটা থাকে কি থাকে? 2 ফ্লোরিন মাইনাস আকারে। সো সেম ভাবে এখানের মধ্যে দেখো সোডিয়াম থাকে সোডিয়াম প্লাস আকারে, একটা ফ্লোরিন, এখানে 2টা ফ্লোরিন ছিল জন্য ফ্লোরিনের 2টা সামনে, নিচে দেয়া যাবে না, না। সামনে যখন লিখি আলাদা আলাদা করে লিখলে সামনে লিখতে হয়, একসাথে লিখলে নিচে লিখতে হয়। 2টা যৌগ একসাথে লিখেছি, নিচে লিখেছি, আলাদা করে ফেলেছি, সামনে লিখেছি। তো এটা দেখো ফ্লোরিন মাইনাস, এখানের মধ্যে দেখো কপার 2+, আর এখানের মধ্যে দেখো সালফেট 2-। দেখো এটা, দেখো এইটা একটা পার্ট থাকে সব সময়, সবগুলো আয়নিক যৌগের এরকম 2টা পার্ট। তার মানে এইটাকে কি বলতে পারি বলো? তোমরাই বলো, এই পার্টটা কি? এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হচ্ছে কি? ক্যাটায়ন। আর এটা কি? এটা হচ্ছে অ্যানায়ন। বুঝছো কি বুঝো নাই বলো? বলো বুঝছো কিনা? একটা হচ্ছে ক্যাটায়নের পার্ট আর একটা হচ্ছে অ্যানায়নের পার্ট, একটা হচ্ছে ক্যাটায়নের পার্ট আর একটা হচ্ছে বলো। ভেরি গুড। এবার আসো আমরা এইটার উত্তর পড়বো।
এবার এক্স্যাক্টলি আমরা এইটা কিভাবে দ্রবণীয় হয়, এইটা কিভাবে দ্রবণীয় হয়, এইটা কিভাবে দ্রবণীয় হয়, এইগুলোর আমরা এক্সপ্লেনেশন করব, অর্থাৎ এইগুলোর ব্যাখ্যা করব আমরা ইনশাআল্লাহ। বুঝতে পেরেছো আমার কথা? সো বুঝতে পেরেছো আমার কথা? সো চলো আমরা একটু এক্সপ্লেনেশন অথবা ব্যাখ্যাগুলো পড়ি। আমরা ব্যাখ্যা পড়ি। আচ্ছা, আমার কি দেখা যায় ভালো করে? এবার কালো স্লাইডে পড়াবো নাকি? আচ্ছা চলো একটু কালো স্লাইডে পড়ি, দেখি কি রকম হয়। সো চলো দেখো, এইটা এখন খুব ইম্পর্টেন্ট, তো যার কারণে আমি ব্ল্যাক স্লাইডে নিয়ে আসলাম তোমাদেরকে। দেখো ভালো করে খেয়াল করো, সবসময় মনে রাখবা দুইটা পার্ট থাকে, একটা থাকে অ্যানায়নের পার্ট আর একটা থাকে ক্যাটায়নের পার্ট। তুমি যেভাবে আমি এখানে খাতায় বুঝানোর জন্য করতেছি, তুমি যেটা করবা সেটা হচ্ছে প্রথমেই লিখে ফেলবা ক্যাটায়ন। এই ক্যাটায়নের জায়গায় যে কোনো ক্যাটায়ন আসতে পারে, এখানে দিব আমরা ক্যাটায়ন, আর এখানের মধ্যে আমরা দিব একটা অ্যানায়ন। অ্যানায়নের জায়গায় যে কোনো অ্যানায়ন আসতে পারে, একটু পরে আমরা বুঝাই দিব। এটা ফিক্সড, সবকিছুর ক্ষেত্রে এটা ফিক্সড, এটা জাস্ট তোমাদেরকে বুঝানোর স্বার্থে। ক্যাটায়নটা এভাবে লিখে দিব, অ্যানায়নটা এভাবে লিখবো। মনে আছে ক্যাটায়ন মানে কি? ক্যাটায়ন মানে আমরা জানি কি, পজিটিভ চার্জ না? পজিটিভের চারপাশে নেগেটিভ চার্জ থাকে, যার কারণে আমরা যখন পানিটা পড়েছিলাম, রাইট, যখন আমরা পানি পড়েছিলাম, দেখো পানিটাতে কি ছিল? পানিটাতে অক্সিজেনটা কি ছিল? নেগেটিভ। হাইড্রোজেনটা ছিল পজিটিভ। দেখো আমরা জানি নেগেটিভরা সবসময় পজিটিভের কাছে যায়, পজিটিভরা সবসময় নেগেটিভের কাছে যায়, এটা তো ছোট্টবেলা থেকে শিখে এসেছে। সো দেখো সবসময় মনে রাখবা এই জিনিসটা, এটা ক্যাটায়ন মানে পজিটিভ, পজিটিভের চারপাশে নেগেটিভ জিনিস যাবে। কেমন নেগেটিভ জিনিস যাবে? এখানের মধ্যে ধরো একটা অক্সিজেন দিবা জাস্ট দেওয়ার জন্য, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন। দেখো এ পাশে দুইটা হাইড্রোজেন এভাবে বের করে দিবা। বেশি অক্সিজেন দেয়া যাইতো না? দেয়া যাইতো, সৌন্দর্য রক্ষার্থে যে কয়টা অক্সিজেন দেয়া যায়। আমার মনে হয় সৌন্দর্য রক্ষার্থে চারপাশে চারটা অক্সিজেন দিলেই এনাফ। আমি এখানে একটা হাইড্রোজেন দিব, এখানে একটা হাইড্রোজেন দিব, এখানে একটা হাইড্রোজেন দিব, এখানে একটা হাইড্রোজেন দিব। মানে জাস্ট পানির ব্যাপারটা যেটা আসে, পানির ব্যাপারটা যেটা আসে, পানির যে ব্যাপারটা আসে। এবং আমি যদি তোমাদেরকে বলি ভাইয়া এখানে আমরা অলরেডি পড়ে ফেলেছি, এইগুলো ছিল পজিটিভ আকার আর এইগুলো ছিল নেগেটিভ আকারে, এইগুলো ছিল নেগেটিভ আকারে, এইগুলো ছিল পজিটিভ আকারে, এইগুলো ছিল পজিটিভ আকারে, আর এইগুলো ছিল নেগেটিভ আকারে, এইগুলো ছিল নেগেটিভ আকারে, এইগুলো ছিল পজিটিভ আকারে। এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। এখন ক্যাটায়নের জায়গায় কি জানো? ক্যাটায়নের জায়গায় এখন প্রশ্ন যদি আসে, প্রশ্ন যদি তোমাকে দেয় ভাইয়া তুমি এখানের মধ্যে সোডিয়াম ফ্লোরাইড কে দেখাও, তাহলে এখানের মধ্যে সোডিয়াম প্লাস আর ফ্লোরিন মাইনাস হয়, রাইট? তাহলে সোডিয়ামটা কি ক্যাটায়ন না? জাস্ট তুমি এখানে সোডিয়াম প্লাস লিখে দিবা। যে কোনো ক্যাটায়ন বাবা, পরীক্ষার মধ্যে যদি সোডিয়াম থাকে সোডিয়াম ক্যাটায়ন দিব, পরীক্ষার মধ্যে যদি ম্যাগনেসিয়াম থাকে ম্যাগনেসিয়াম দিব। তার মানে কি, পরীক্ষার মধ্যে সোডিয়াম থাকলে সোডিয়াম প্লাস দিব, যেমন পরীক্ষায় দিছিল ক্যালসিয়াম 2+, ক্যালসিয়াম তখন দিব। যদি পরীক্ষায় দেয় কপার, তখন কপার দিব। বাট এখানে দেখাই দিলাম আর কি। তোমরা বুঝতে পেরেছো কিনা বলো, বলো বুঝছো কিনা, বলো বাবারা বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারলে একটু বলো বাবারা, বলো 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 বলো, বুঝতে পারছো কিনা বলো, বলো বুঝছো কিনা বলো। সেম ভাবে অ্যানায়নটা আমরা একটু কি বিপদে পড়লাম। দেখো অ্যানায়নটা আমরা মাঝামাঝি বরাবর রেখি, অ্যানায়নটা আমরা কি করব? মাঝামাঝি বরাবর রাখবো। ধরো এটা হচ্ছে অ্যানায়ন। অ্যানায়ন মানে কি? অ্যানায়ন মানে নেগেটিভ চার্জ, রাইট? অ্যানায়ন মানে নেগেটিভ চার্জ, তাহলে আয়নিক যৌগে একটা নেগেটিভ চার্জ যুক্ত আয়নও থাকে, রাইট? এখন দেখো নেগেটিভের চারপাশে কে আসবে? পানির পজিটিভ চার্জ আসবে। নেগেটিভের চারপাশে কে আসবে? পানির পজিটিভ চার্জ আসবে। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো? দেখো আরেকবার যদি আমি তোমাদেরকে বলি, কিচ্ছু না,
ক্যাটায়নের চারপাশে অ্যানায়ন আসে, ক্যাটায়নের বা নেগেটিভ চার্জ কোথায় যায় বলো তো? পজিটিভ চার্জের চারপাশে না? তো দেখো আমি যখন ক্যাটায়ন নিয়ে পড়াশোনা করব, আমার যখন ক্যাটায়ন থাকবে, ক্যাটায়ন চার্জ মানে পজিটিভ চার্জ, আমার যখন ক্যাটায়ন চার্জ থাকবে, ক্যাটায়ন চার্জের চারপাশে কি দিব? নেগেটিভ, মানে পানির যে নেগেটিভ সাইডটা ছিল, পানির নেগেটিভ সাইড কে ছিল? পানিতে কি অক্সিজেনটা নেগেটিভ ছিল না বলতো? পানিতে কি, পানির সাথে যেহেতু দ্রবণীয়তা পড়তেছি, দ্রবণীয়তা মানে কি? পানির সাথে বিক্রিয়া। তাহলে কি করব? আমার কাছে যদি পজিটিভ থাকে সোডিয়াম প্লাস, এর কাছে তো অক্সিজেন মাইনাসটা যাবে। যদি আমার কাছে কখনো প্লাস থাকে, তার মানে তার কাছে সবসময় মনে রাখবেন নেগেটিভ জিনিসপত্র যাচ্ছে। প্লাসের কাছে নেগেটিভ যায়, প্লাসের কাছে পানির নেগেটিভ চার্জ যায়, যার কারণে দেখো এটা যখন আমি প্লাস করেছি, ক্যাটায়ন মানে কি? প্লাস। পানির যে অক্সিজেনের যে নেগেটিভ পার্ট, সেইগুলো আসলে প্লাসের কাছাকাছি চলে এসেছে। বুঝতে পেরেছো আমার কথা? বুঝতে পেরেছো আমার কথা? তার মানে কি? তার মানে বুঝে এখানের মধ্যে ক্যাটায়ন, ক্যাটায়নের চারপাশে নেগেটিভ চার্জ আসে, অর্থাৎ অ্যানায়ন গুলো আসে। মানে পজিটিভের চারপাশে নেগেটিভ চার্জ আসে, নেগেটিভ চার্জ আসে। যেমন আমি এখানের মধ্যে অ্যানায়নের কথা বলি, অ্যানায়ন মানে কি? নেগেটিভ। তাহলে এখানে পানির যে হাইড্রোজেন গুলো পজিটিভ, রাইট? হাইড্রোজেন গুলো পজিটিভ, রাইট? তাহলে হাইড্রোজেন গুলো আসবে, হাইড্রোজেন গুলো এর কাছাকাছি আসবে। এই যে দেখো, এই যে একটা হাইড্রোজেন দাও, এভাবে একটা হাইড্রোজেন দাও, আর কি দেওয়ার জন্য দাও, এই যে দূরে দূরে দাও, দুইটা দুইটা করে জোড়া জোড়া করে দিবা। কেন দিবা বুঝতে পারবা একটু পরে। হায় আল্লাহ, একটু দূরে না, একটু কাছাকাছি দাও, কাছাকাছি দাও, কাছাকাছি দাও। এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা দাও, এখানে একটা হাইড্রোজেন দাও, এখানে একটা দাও, এখানে একটা দাও, এখানে একটা দাও। পানিটাকে কিভাবে লিখি? এই যে দেখো, দুইটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন, দুইটা হাইড্রোজেনের সাথে, এই যে পানিটা অক্সিজেন, এভাবে লিখি কিনা বলো? দুইটা হাইড্রোজেনের সাথে একটা অক্সিজেন, জাস্ট এভাবে লিখে দিই। এটা কিন্তু বুঝতে হবে, মনোযোগ দিতে হবে। তো দেখো আমি কি বলছি, নেগেটিভ। পানির নেগেটিভ সাইড কোনটা বলো তো বাবা? পানির নেগেটিভ সাইড কোনটা? পানির এটা কি? অ্যানায়ন। অ্যানায়ন কি? পজিটিভ চার্জের কাছে যাইতে যাবে না? হাইড্রোজেনটা কি পানির পজিটিভ না? হাইড্রোজেনটা কি পজিটিভ না? যার কারণে পজিটিভ, পানির যে পজিটিভ সেটা অ্যানায়নের কাছে আসবে। অ্যানায়ন কি? নেগেটিভ, সে আসলে পানির পজিটিভের কাছে আসবে। আমরা জানি নেগেটিভরা পজিটিভের কাছে আসে। আর এটা কি হবে? দুইটা নেগেটিভ আয়ন, দুইটা নেগেটিভ আয়ন, দুইটা নেগেটিভ আয়ন, দুইটা নেগেটিভ আয়ন, রাইট? বলো বুঝছো কিনা? চিত্রগুলো দেখতে অদ্ভুত, বাট এগুলো বাসায় প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। বলো বলো বুঝছো কিনা? বলো 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 বুঝছো কিনা? জাস্ট জিনিসটা খুবই সোজা। পানির অক্সিজেন গুলো ক্যাটায়নের চারপাশে দিব। যেমন এখানে অ্যানায়ন বলতে কি বুঝায়? হইতে পারে পরীক্ষার প্রশ্নের মধ্যে তোমাকে অপশনে ফ্লোরিন মাইনাস দিছে, হ্যাঁ, অথবা অক্সিজেন দিছে, রাইট? অথবা ক্লোরিন দিছে, অথবা সালফেট দিছে, যেটাই দিবে জাস্ট সেইটা লিখে চারপাশে হাইড্রোজেন দিয়ে দিবা, আর কিচ্ছু না। একদম সোজা। চিন্তা করো না, একটু চিন্তাই করো যে জিনিসটা সোজা, তাহলেই সোজা লাগবে। প্লাসের কাছে মাইনাস যায়, মাইনাসের কাছে প্লাস যায়, দুনিয়ার সোজা জিনিস। এই যে দেখো, ক্যাটায়ন প্লাস, পানির নেগেটিভ চার্জটা তার কাছে আসছে, এটা মাইনাস, পানির পজিটিভ চার্জ তার কাছে আসছে। বুঝছি নাকি বুঝি নাই বলো? ডেল্টা, ডেল্টা, এস না, এটা হচ্ছে ডেল্টা, ডেল্টা, এই যে ডেল্টা, ডেল্টা। এই যে যেমন এখানের মধ্যে দেখাই দিছিলাম, এই যে দেখো, এই যে ডেল্টা, এই যে দেখো, এই যে দেখো ডেল্টা, এটা হচ্ছে ডেল্টা, এস না বাবা, ডেল্টা। সবাই কি বুঝতে পারছো? সো যদি বুঝতে পারো, দেখো পড়া মোটামুটি শেষ। ধাতব একটা বন্ধন আছে, সেটা হচ্ছে গিয়ে তোমার একটু রিডিং করবা, না বুঝলে আমাকে জিজ্ঞেস করবা। ধাতব বন্ধন থেকে এমসিকিউ আসে, বুঝছো? ধাতব বন্ধনের যে পার্টটা আছে সেখান থেকে আমি তোমাদের সিএম ভাইয়ের সাথে, এখন সিএম ভাইয়াকে একটা ভিডিও কল দেই, কি বলো? সিএম কে কি স্মার্ট বোর্ডে ভিডিও কল দিব? তোমরা যদি বলো যে সিএম ভাইয়াকে একটা ভিডিও কল দেই, তাহলে দিতে পারি, দিতে পারি। সিএম কে কি একটা ভিডিও কল দিব নাকি? বলো তো, বলো 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 বলো। সিএম কে ভিডিও কল দিব, এতে মজা করে একটু ক্লাসে, শেষ ক্লাস, চলো সিএম কে একটা ভিডিও কল দেই। এই পোলাপান দিব নাকি?
সিয়াম ভাইয়ার বুঝছো ল্যাব রিপোর্ট লিখতে মহা ব্যস্ত, চলো একটু সিয়াম ভাইয়াকে ডিস্টার্ব করি, চলো সিয়াম ভাইয়াকে একটু ডিস্টার্ব করি। ঠিক আছে, সিয়াম ভাইয়াকে ভিডিও কল দিচ্ছি। কেউ দেখি দেখি ভিডিও কলটা দেখি, সে ফোন দিব না বুঝছো আগে। হ্যাঁ আমার এখানে তো কমেন্ট দেখতেছি, সিয়ামকে দেখতেছি না, দিচ্ছি। আচ্ছা যাই হোক, সিয়ামকে ফোন দিচ্ছি। আচ্ছা বলো তো ক্লাসের স্লাইড এইগুলো কি চাও কিনা? ক্লাসের স্লাইড কে কে চাও? সিএমকে ফোন দিব। ক্লাসের সম্পর্কিত এমসিকিউ সিকিউ সাজেশন কেউ চাও? ক নাম্বারের সাজেশন কি কে কে চাও বলো? আজ এই যে সিরিজটা হইলো এই অধ্যায়ের উপর কয়ের সাজেশন কে চাও? ক্ষয়ের সাজেশন কে চাও? এমসিকিউ এর সাজেশন কে চাও? সিকিউ এর সাজেশন কে কে চাও? আজকের ক্লাস স্লাইড কে কে চাও বলো? একটু হাত তুলো দেখি কে কে চাও। এই যে অধ্যায়টা রাসায়নিক বন্ধনের, এটার উপর আমার কাছে এমসিকিউ এর সাজেশন আছে, সিকিউ এর সাজেশন আছে। এখান থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসবে। আমি যদি বা বোর্ড প্রশ্নই দিব, সাজেশন আকারে তো নিজে প্রশ্ন বানাবো না, বিগত বছরের যেই বোর্ড প্রশ্নগুলো পড়তে হবে ওইগুলোই সাজেশন আকারে দিব। দরকার হলে ওই বোর্ড প্রশ্নগুলো ছবি দিয়ে দিব। তোমাদের কাছে গাইড বা টেস্ট পেপার নাই থাকতে পারে, ওইটা প্রিন্ট আউট করে নিয়ে এসে ওই একটা প্রশ্ন করলেই হয়ে যাবে। হ্যাঁ ক খ এর জন্য সাজেশন, আজকের ক্লাস স্লাইড কয়টা জিনিস, আজকের ক্লাসের স্লাইড, ক এর সাজেশন, খ এর সাজেশন, এমসিকিউ এর সাজেশন এবং সিকিউ এর সাজেশন সবগুলো দিয়ে দিব। একটা ছোট্ট শর্ত আছে, সেটা কি বলো? ছোট্ট একটা শর্ত আছে, এই শর্তটা যারা, কারণ আমরা চাই আমরা সবাই মিলে ক্লাস করতে, আমরা কিন্তু নেক্সটে এই অধ্যায়ের মতো করে বাকি ক্লাস আরো সুন্দর করে, মাঝখানে গত ক্লাসগুলোতে কারেন্ট চলে গিয়েছিল, নেটের সমস্যা হয়ে গিয়েছিল, আজকে আলহামদুলিল্লাহ নাই, আশা করি সামনে আল্লাহর অশেষ রহমতে যাতে আর না হয়। এই জিনিসগুলো ওভারকাম অবশ্যই করবো, বাট আমরা চাই সবাই একসাথে মিলে আসলে ক্লাস করতে। যার কারণে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তোমার 20 জন ফ্রেন্ড, মানে তোমার ব্যাচের আম্মা আব্বা চাচা খালা খালুরে পাঠাইয়েন না। হ্যাঁ মানে তোমার ফ্রেন্ড এরকম 20 জন ফ্রেন্ড, অথবা হতে পারে তোমার ফ্রেন্ড বড় ভাইয়া থাকতে পারে যারা এসএসসি 9-এ পড়ে 10-এ পড়ে, ছোট ভাই বোন থাকতে পারে, অথবা হচ্ছে যারা ইন্টার পড়াশোনা করে। বাবা ধরো তুমি এমন একজনের পাঠাইলা, সে আসলে টেম্পু চালায়, সে আমার গ্রুপে ঢুকে কি করবে? সে কি গ্রুপের মধ্যে টেম্পু চালাবে? নাকি আমার গ্রুপের মধ্যে টেম্পু চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়? লাভ নাই তো। 20 জন না থাকলে 15 জনকে দাও, বাট ফ্রেন্ডসকে পাঠাও যে পড়াশোনা, এই গ্রুপে আসলে পড়াশোনা আসলে কাজে লাগবে। সামনে কিন্তু আরো ফ্রি সিরিজ আছে। তো আমার ফেসবুক আইডিতে মেসেজ দিও না, এটা করবা কি গ্রুপে ইনভাইট পাঠিয়ে কেমিস্ট্রি ক্লাসরুম যে পেজ আছে, একটা পেজ আছে, সেখানে তুমি যদি স্ক্রিনশটটা দাও, সেখানে সাজেশন আমার ওই অ্যাডমিন দিয়ে দিবে। ওখানে আমি খুব সম্ভবত থাকবো না, ওটা এডমিন আসলে গ্রুপের এডমিন, সে তোমাকে দিয়ে দিবে। স্ক্রিনশটটা কই দিব? কেমিস্ট্রি ক্লাসরুম পেজে। যেমন এই যে দেখো, এই যে দেখো, যখন কেমিস্ট্রি ক্লাসরুম গ্রুপে ক্লাসটা শেষ হওয়ার পরবর্তীতে আমি যেটা করব সেটা হচ্ছে, ওই দেখবা কেমিস্ট্রি ক্লাসরুম থেকে একটা পোস্ট যাবে, দেখবা কেমিস্ট্রি ক্লাসরুমে ফারদিন ভাইয়ার একটা সুন্দর ক্ষমাযুক্ত ছবি দেওয়া আছে। এখানের মধ্যে এই যে দেখো কেমিস্ট্রি ক্লাসরুম লেখা থাকবে। গ্রুপের মধ্যে গেলে সেই গ্রুপের মধ্যে কেমিস্ট্রি ক্লাসরুমে ক্লিক করবা, ক্লিক করার পর চলে যাবা কেমিস্ট্রি ক্লাসরুমে। এখানে দেখবা ওই ক্লিক করার পর মেসেজ নামে একটা অপশন আছে, মেসেজে গেলে এইখানে এই যে ভাই আমাকে দিয়েন, তাহলে কি কি পাবা? 1 নাম্বার আজকের ক্লাসে স্লাইড পাবা, 2 নাম্বার সেটা হচ্ছে এমসিকিউ, এই অধ্যায়ের এমসিকিউ সাজেশন পাবা, 3 নাম্বার সিকিউ সাজেশন পাবা, 4 নাম্বার ক এবং খ এর জন্য সাজেশন পাবা, সবগুলোই পাবা। যাদের যাদের যতজন আছে ততজনকে পাঠাই দিলেই হবে। যতজন আছে, কারো আছে ভাই আমার ফ্রেন্ড লিস্টে তো 20 জন বন্ধু নাই, আমি কি করব? যে কয়জন আছে পাঠাই দাও। বুঝতে পারছো? তো চলো আমরা একটু দুষ্টামি করি, চলো আমরা একটু দুষ্টামি করি। সিয়ামকে ফোন দেওয়ার কথা, সিয়ামকে ভিডিও কলে, এই যে পারভিন নিশা চলে আসছে, এসএসসি 25 ব্যাচ, ওদের দিয়ে তো শুরু করলাম। এসএসসি 25 তোমাদের সামনে কিন্তু বহুত কাজ আছে। দেখো এইটা আমি সেভ করলাম, ইয়েস সেভ করলাম তোমাদের জন্য। দাঁড়াও, এটা আমি একটু সেভ করতেছি তোমাদের জন্য। কি ভাই ব্যাটারি কি কাজ করে না? আচ্ছা যাও, এই নামে সেভ করি, নিউ ডকুমেন্ট নামে সেভ করি। দেখো চলো সিএম ভাইয়াকে একটা ফোন দিই, চলো সিএম ভাইয়াকে একটা ফোন দিই, চলো চলো দেখি সিয়ামকে একটা ফোন দেই, মজা হবে বুঝছো, অনেক মজা হবে। কোথায় সিয়াম তুমি?
দাঁড়াও। সিয়াম না, দুইজনকেই ফোন দেই, চলো। হুম, সরি, এখানের মধ্যে তো ইয়াই নাই। সিয়াম ভাই, ওয়ালাইকুম আসসালাম। দেখো সাব্বির ভাই আসছে নাকি? সাব্বির ভাই একটু, এই আরে তোরা একটু ইয়াটা দেখা, ক্ষমাটা দেখা। পার্কিং আপনি কিন্তু লাইভে আছে, কিন্তু পার্কিং ভাই মাঝখানে লাইভে দেখতেছিলাম। পার্কিং ভাই সবাই বলতেছিল যে কল দিবে, তো পার্কিং ভাই কথা আসতেছে না। পার্কিং ভাই কথা শুনতে লাইভে যায়। তো হ্যালো বাচ্চা, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সরি গাইস, আমি আসতে পারি না। এক নাম্বার হচ্ছে শরীর ভালো ছিল না, আর অনেক মাথা ছিল, তারপর মাথা ব্যথা নিয়ে একটা করতে বসছি। তার খাবার 10 কিলো মাত্র পার্কিং ভাই বাসে যাওয়া শক্ত ছিল। তো সরি যারা যারা ক্লাস করছো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আমি জানি তোমরা সবাই ক্লাস করছো। চ্যাপ্টার 5 তো আমাদের শেষ হয়ে গেল। আর হচ্ছে চ্যাপ্টার 5 এর সিকিউ এমসিকিউ এর কিছু সাজেশন আছে আমাদের কাছে। চ্যাপ্টার 5 এর হচ্ছে বোর্ডের কিছু সাজেশন আছে। তো সেগুলো যদি পাইতে যাও তাহলে পার্টিসিপেশন বলে দিতে যে কি করতে হবে। ক্যামিস্ট্রি ক্লাস করতে ইচ্ছাই হচ্ছে, মেসেজ দিলেই হবে। আর সেকেন্ডলি হচ্ছে এই চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ সলভে আমাদের দুজনের ভিডিও আছে। পার্টিন ভাই এমসিকিউ সলভ ভিডিও আছে, আমার সিকিউ সলভের ভিডিও ইউটিউবে গেলে পেয়ে যাবা। আর তাহলে আমি সেই ভিডিও পোস্ট দিয়ে দেবো। আশা করি তোমাদের এই চ্যাপ্টারের উপর আর কোনো সমস্যা থাকবে না, চ্যাপ্টার 5। আর হচ্ছে অন্য কোন চ্যাপ্টারের উপর নেক্সট কোশ্চেন চাও সেটা জানাও, ফেসবুকে গ্রুপে অ্যাড দিও। আশা করি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছো নাকি? সো সিয়াম, তুই কি আমার কথা শুনতে পারোস? ওকে। আর হচ্ছে পার্কিং ভাইয়ের কথা হচ্ছে ভাই, তাহলে জানি না তোমরা কি বলছো, কমেন্টস দেখি তোমরা কি বলতেছো। আচ্ছা ঠিক আছে, আমার বাসা হচ্ছে বলবো বাসা এডিট করে। ওকে ঠিক আছে, তোমার সবাই জয়েন করার জন্য দেখা হবে আবার। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ক্লাস করতে থাকো আমাদের সাথে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। গান গান বল, গান বল, যাইস না, গান বল। সাব্বির ভাই কিছু বলেন। সাব্বির কই, দুইজন মিলে একটা ডুও গান বল। ভালো করে ভিডিও অন করে নেই, আমি বুঝতে পারিনি এটা এলাই ছিল না। আরে ভাই করো, থ্যাংক ইউ সো মাচ সাহায্য করার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে সামনে। সাব্বির ভাই যে কিভাবে আছে আল্লাহই ভালো জানে। যাই হোক, হ্যাঁ ভাইয়ারা সময় দিলাম, মানে একটা আচমকা তো আসলে সাব্বির ভাই কি আকাশে বাতাসে কোথায় ভাসতেছে আল্লাহই ভালো জানে। যাই হোক, আমার ভয়েসটা আশা করি শোনা যায়। হ্যাঁ, সং তো এখান থেকে তো শুনলে তো সিএমকে যদি এখান থেকে গান বলতে বলি তাহলে তো গ্যার 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 এমন করবে, বুঝতে পারছো? গ্যার গ্যার করবে। সো মনে হবে যে সিএম ভাইয়া যে এত সুন্দর কণ্ঠে গান করতে পারে এটা তো তোমরা বুঝতেই পারবা না। বুঝতে পারছো? এত সুন্দর কণ্ঠে গান বলবে এটা তো তোমরা শুনতেই পারবে না আসলে। হ্যাঁ, আমরা একটা সেলফি তুলতে পারি পার্কিং এ একসাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড আইডিয়া, গুড আইডিয়া। দাঁড়া, কিন্তু তুই তো আমার পিছনে। চাইলে আমরা একটা সেলফি তুলতে পারি। কিন্তু কথা হচ্ছে কেমনে সেলফি তুলবো? এ তো সেলফি তোমাদের সাথে তুলবো। সেলফিটা তুলতেছি। সিয়াম তুই কই মামা? দাঁড়া, এই বাচ্চা কাচ্চারা, সিয়াম তুই একটা গান বল না ভাই,
সবাই গান শোনার জন্য আগ্রহে বসে আছে। সিয়ামকে একটা গান বলবি? ঠিক আছে, থ্যাংক ইউ শুনতেছে না, ঠিক আছে আমার এখান থেকে যদিও মিউট করা। হ্যাঁ গান আরেকদিন আমার কথা পরে শোনা যাবে, মাফ করে দিও। ঠিক আছে বাবারা, যারা যারা স্লাইড চাও তোদের সিএম গান গাবো না, সিএম ভাই অলরেডি মনে ইনবক্স করে দিছে যে ভাই আমার স্লাইড লাগবে, সাজেশন লাগবে, সব লাগবে, যাদের যাদের লাগবে তারা হচ্ছে তাড়াতাড়ি পাঠিয়ে দাও। তো সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। সো সিএম ভাইয়ের সাথে ক্লাসটা শেষ হইলো, কোন নেক্সটে কোন চ্যাপ্টারের উপর মিশন চাও এটাও জানাতে ভুলবা না ইনশাআল্লাহ। সবাইকে অনেক মিস করব, আল্লাহ হাফেজ, টাটা।